আচ্ছা, সময়ত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আমি মুস্তাফিজুর, সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে বানাই ওয়েবসাইটের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্ব। ক্লাসের প্রথম পর্বে বিশেষ করে প্রথম দিন আমরা যেটা শিখেছিলাম, একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। মোট কথা সেটা হচ্ছে যে আম, 1 ঘন্টায় ওয়েবসাইট বানানো যায়, সেটার একটা চ্যালেঞ্জ আমরা পূরণ করেছি এবং আমরা দেখিয়েছিলাম যে 1 ঘন্টাতে শুধুমাত্র একটা ওয়েবসাইট না, 10টি টিপসও দিয়ে দিয়েছিলাম যে আসলে শুধুমাত্র ওয়েবসাইট কেন বানাবেন, আরও কিছু টিপস আমরা দিয়ে দিয়েছিলাম এই 1 ঘন্টার মধ্যেই কিন্তু। তো এটা যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই লিঙ্ক থেকে কিন্তু আপনার 1 ঘন্টার যে ওয়েবসাইট তৈরি করার যে বিশেষ পর্ব, সেটা কিন্তু আপনি দেখতে পারেন, মানে একটা কনফিডেন্ট বিল্ড করার জন্য যে না আমরা পারবো। তো আমরা আমাদের মূল উদ্দেশ্য, বিশেষ করে ইকেআর একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে যারা একদম বিগিনিং লেভেলের স্টুডেন্ট, যারা প্রযুক্তি কম বুঝেন, এতদিন ধরে মোবাইলটাই ভালো করে ব্যবহার করতে পারেন না, তাদের জন্য যেন একটা সাপ্লিমেন্টারি কোনো একটা মানে দক্ষতা উন্নয়ন আমরা করতে পারি, যাতে করে সে একদম জিরো নলেজ থেকে শুরু করতে পারে। তাই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন, আমরা সবাই একদম নন টেক পার্সন যারা আছে তাদেরকে উদ্দেশ্যে করেও আমরা ভিডিও বানাই, অনেকে অবশ্য এখান থেকে ইনফরমেশনও নিয়ে নেন। তো যাই হোক, আমাদের এই আয়োজনটা যৌথভাবে আয়োজিত হচ্ছে উদ্যোক্তায়ন, একটা ডিজিটাল ব্যবসার প্রতিষ্ঠান, যেখানে মূলত উদ্যোক্তাদের এবং ব্যবসায়ীদের ডিজিটালি যে সমস্ত সেবাগুলো আছে, যেমন কন্টেন্ট নির্মাণ, বিজ্ঞাপন নির্মাণ, তারপরে ব্যবস্থাপনা, যেমন ওয়েবসাইট ব্যবস্থাপনা, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনা, এই সমস্ত ক্ষেত্রে কাজে লাগছে এবং দিচ্ছে, কাজ সার্ভিস প্রোভাইড করছে। তো তাদের সাথে যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। যাদের ওয়েবসাইটের দরকার কিংবা একটা ট্রাস্টেড সোর্স খুঁজছেন আপনারা, যে কার কাছ থেকে আমি একটা ভালো সেবা পাবো, অনেক ক্ষেত্রে হয়তো বা নিজে শিখে অনেক কিছু করা যায় না। তো সেই ক্ষেত্রে তাদের সাথে আপনি যুক্ত হতে পারেন, সেখানে আমি সরাসরি যুক্ত আছি, কারণ উদ্যোক্তায়ন আমাদেরই একটি সিস্টার কনসার্ন। ইকেয়ার প্রতিষ্ঠান যেটা মাদার কোম্পানি, সেটার একটা সিস্টার প্রতিষ্ঠান হচ্ছে উদ্যোক্তায়ন। তাই আশা করছি আপনার সাথে আমার কথা হবে কাজের মাধ্যমে, যদি আপনি আমাদের উদ্যোক্তায়নে যোগাযোগ করেন। একটু মার্কেটিং করলাম, কারণ এটা করার দরকার আছে, স্পন্সরশিপের একটা ব্যাপার আছে, তাই আমাকে বলতেই হয় এই কথাগুলো আর কি। এনিওয়েজ, আমরা মূল বিষয়ে ফিরি। আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে পেজ বিল্ডার এবং ওয়ার্ডপ্রেস। আমরা যে থিম প্লাগইনগুলো ব্যবহার করব কিংবা যে ধরনের ওয়েবসাইট আমরা নির্মাণ করব, সেগুলো কেমনে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, খুঁটিনাটি বিষয়গুলো আমরা মানে পুঙ্খানুপুঙ্খভাবে শেখার চেষ্টা করব। একই সাথে ওয়েব টেকনোলজির সাথেও অপরিচিত হওয়ার চেষ্টা করব, তাই না? তো চলুন আমরা স্ক্রিন শেয়ার করি, পাশাপাশি আমাদের যে টেকনোলজি ওয়েবের যে দুনিয়াটা, সেটাও একটু ভালো করে ভ্রমণ দিয়ে আসি। ওকে, ফাইন। সো এখন দেখেন, আমরা কিন্তু google.com-এ এসেছি। এইটা একটা ওয়েবসাইট। আপনি যদি টপ ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ দেন, তাহলে উইকিপিডিয়া কিংবা এই যে টপ ওয়েবসাইট র্যাঙ্কিং, সিমিলার ওয়েব, এরকম টাইপের বেশ কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তারা কিন্তু কি করবে, আপনাকে বেসিক্যালি একটা পরিসংখ্যান দেখাবে, যেটা আমি উদ্বোধনী ক্লাসে দেখেছিলাম। উইকিপিডিয়া কি, ইউটিউব কি, তার মানে এক একটা ওয়েবসাইট এক একটা দোকান, এক একটা টেকনোলজি। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে হোয়াট সিএমএস চেকার, যদি আপনি এখানে লিখে সার্চ দেন, কিংবা ওয়েবসাইট টেকনোলজি চেকার, এরকম সিএমএস ডিটেক্ট করার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে সাইট রয়েছে, কিংবা ওয়েবসাইট ওয়েবসাইট টেকনোলজি চেকার, এটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে বিল্ড উইথ টেকনোলজি লুকআপ বলে ওয়েবসাইট আছে, ওয়েবঅ্যানালাইজার.com আছে। এরকম যে সাইটগুলো হয়, সেই সাইটগুলো কি, এই সাইটগুলোতে আপনি যদি কোনো মানে ধরেন মনে করেন কোনো সাইট সার্চ দেন, সাপোজ আমার সাইটটাই যদি আমি সার্চ দিই যে উইথফিজ.com, তো এটা একটা ওয়েবসাইট। এইটা যদি আমি এখানে টাইপ করে যদি লুকআপে ক্লিক করি, তাহলে কি হবে, এইটা অ্যানালাইসিস করবে এবং দেখাবে যে আসলে আমি কি কি ব্যবহার করেছি, মানে কোন কোন আরও এরকম যে ওয়েবসাইটগুলো আছে, সেখানেও আপনি একটু চেক আপ করে ফেলেন। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বেসিক্যালি আপনারা একটা যে ওয়েবসাইট আছে সেটা কোন টেকনোলজি দিয়ে বানানো, সেইটা যদি জানতে চান, তাহলে এই ধরনের সার্চ দিয়ে আপনারা বের করতে পারেন। যেমন দেখেন, উইথ ফিজ ইউজ কি করছে, এলিমেন্টর ইউজ করছে, আর ব্লগ সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পিএইচপি ব্যবহার করছে, এবং ওয়েব সার্ভার হিসাবে লাইট স্পিড এবং ডাটাবেস হিসেবে মাইস্কিউএল ব্যবহার করছে। এমনকি ল্যান্ডিং পেজ বিল্ডার যেটা আছে ওই এলিমেন্টর, সেটার যে ভার্সন সেটা কত, এবং ব্লগ সিএমএস এর যে ভার্সন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সোশ্যাল মিডিয়া যে এই যে উইথ ফিজ একটা সোশ্যাল মিডিয়া, সেটাও সে ব্যবহার করে দেখাচ্ছে, এবং এর যে পেজগুলো আছে সেটাও সে সুন্দর করে দেখাচ্ছে।
তার মানে আপনি কিন্তু খুব সহজে একটা ওয়েবসাইটের যে টেকনোলজি সেটা চেক করতে পারেন। এখন টেকনোলজি চেক করে আপনার লাভ কি? লাভ হইতেছে যে আপনি একটা ওয়েবসাইট যে আছে, এই যে ওয়েবসাইটের যে দুনিয়াটা আছে, সেই ওয়েবসাইটের দুনিয়াটা ভেতরে কারা কি ব্যবহার করে। এখন আমরা যদি কোনো ভালো একটা বাইক দেখি রাস্তায়, তাহলে দেখি না যে ব্র্যান্ড কি, মানে কোন ব্র্যান্ড, এটা কি সুজুকি, এটা কি ইয়ামাহা, এটা কি হচ্ছে হোন্ডা না কি। কিংবা কেউ যদি একটা ভালো মোবাইল ইউজ করে, তখন আমরা জিজ্ঞেস করি না মডেল কত, তাই না? তো এই জিনিসটা যে জিজ্ঞেস করি, কেন করি? তাতে করে দেখি তো ভালোই লাগতেছে, এটা কি মডেল, আমিও হয়তো যদি কিনি তাহলে এরকমই কিনবো, ব্যাপারটা এরকম আর কি। তো সেই ক্ষেত্রে ওয়েবসাইট কি দিয়ে তৈরি সেটা যদি আমরা ভালো করে একটু খেয়াল করি, তাহলে দেখবেন যে হচ্ছে এখানে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ার্ডপ্রেস কথাটা আসবে। তার মানে মোস্ট পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা ম্যানেজমেন্ট সিস্টেম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো এটা যদি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিতে পারেন যে মোস্ট পপুলার, যদি র্যাঙ্কিং কিংবা সিএমএস সিএমএস র্যাঙ্কিং যদি আপনি এখানে লিখে সার্চ দেন, তাহলে হচ্ছে কি যে এখানে কিন্তু আপনি বেশ কিছু র্যাঙ্ক পাবেন। এটা কি র্যাঙ্ক পাবেন যে কোন সিএমএসটা সব থেকে বেশি পপুলার, দেখেন এক নম্বরেই থাকবে ওয়ার্ডপ্রেস, ম্যাক্সিমাম সময় কিন্তু এটাই থাকে। এখন সিএমএস যারা বোঝেন না, পূর্বের ক্লাস যারা করেননি, তাদেরকে আমি একটু বলে রাখি, সেটা হলো যে দেখুন, আপনি যে কোডিং ছাড়া ওয়েবসাইট বানাবেন কিংবা আপনার যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অনলাইনের দুনিয়াতে, পোতা কাটবেন, ঘর বানাবেন, সেই ঘরে আবার ডেকোরেশন করবেন, ফার্নিচার তুলবেন, আপনি ওখানে বিক্রি করতে পারেন, আপনি কোনো পোস্ট করতে পারেন, এভরিথিং আপনি ওয়েবসাইটে যে করবেন, সেটার জন্য একটা ব্যবস্থাপনার সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যারটাকেই আমরা বলি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আগেকার সময় যেটা করা লাগতো সেটা হলো যে একজন প্রোগ্রামারকে হায়ার করতে হতো এবং সেই প্রোগ্রামিং লিখে একটা ওয়েবসাইট দাঁড় করাতো এবং সেটা চেঞ্জ চেঞ্জ করে সুন্দর করে আপনাকে ডেলিভারি দিত, যেটার জন্য প্রচুর খরচ হতো। কিন্তু এখন এটার আর প্রয়োজন নাই, ডোমিন আছে, হোস্টিং আছে, বাস আপনি একটা সফটওয়্যার ইনস্টল করে দিয়েছেন, সেটা দিয়েই কিন্তু আপনি একটা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সেটার ভিতর থেকেই পপুলার একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ভালো করে বোঝা। এছাড়াও আপনাদের নলেজ বাড়ানোর জন্য আমি কয়েকটা সিএমএস এর নাম বলি এবং এটার কাজও বলি। সবগুলোর কাজ একই, ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা, ম্যানেজমেন্ট করা। জুমলা, ড্রুপাল, মেজান্টো, প্রেস্টাসপ, তারপরে এরকম প্রচুর আছে আছে তার ভেতরে বাংলাদেশে সহ পৃথিবীতে ওই ই কমার্সের জন্য শপিফাই বেশ পপুলার। শপিফাইও একটা ম্যানেজমেন্ট সিস্টেম, কিন্তু এইটা ফ্রি না। এই ম্যানেজমেন্ট সিস্টেমটা যেটা করে, ধরেন এই সাইটে আমরা গেছি, এটা একটা ওয়েবসাইট, তো এখানে প্রাইসিংয়ে যদি আমি ক্লিক করি, তাহলে তাদের কাছ থেকে সার্ভিস নিলে মিনিমাম প্রত্যেক মাসে 2500 টাকা দিতে হবে মিনিমাম। তার বিনিময়ে তারা একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট দিবে আপনাকে। কীরকম দিবে? এই যে আপনি প্রোডাক্ট, যেহেতু এটা ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেই ক্ষেত্রে এই যে ই কমার্স ম্যানেজমেন্ট সিস্টেম বলতে গিয়ে যেটা বোঝা গেল যে সেটা হলো যে সিএমএস এর ধরন অনুযায়ী ব্যবস্থাপনা আলাদা আলাদা হতে পারে, কারণ আপনার ওয়েবসাইটের ধরন আলাদা হতে পারে। একটা বাজারে সবই একই রকম দোকান হবে এরকম না, কোনোটা মুদিখানার দোকান, কোনোটা মাছ হাটা, কোনোটা গোস হাটা, এরকম তো আলাদা আলাদা সেকশন আছে না, ঠিক তেমনি ওয়েবের দুনিয়াতেও আলাদা আলাদা সেকশন আছে। সো শপিফাই হচ্ছে পপুলার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে ই কমার্স ম্যানেজমেন্ট করে। এটার প্রত্যেক মাসে 2500 টাকা করে আপনাকে তাকে টাকা দিতে হবে। এছাড়াও আরও ডোমিন হোস্টিংয়ের যে ব্যাপারগুলো সেটা তো আছেই। তার মানে কিছু কিছু সিএমএস আছে ফ্রি, টাকা পয়সা দেওয়া লাগে না, এটার ব্যবস্থাপনা আপনি তাদের কাছ থেকে একবারে ডাউনলোড করে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। আবার কিছু কিছু সিএমএস আছে টাকা দিতে হবে, ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন না, তাদের যে ফাংশন আছে আপনি জেনে বুঝে তার ফাংশনগুলো ব্যবহার করতেছেন, করেই তারপরে প্রত্যেক মাসে আপনার লাভ হচ্ছে যেহেতু, সেই ক্ষেত্রে আপনি তাকে টাকা দিচ্ছেন ওইভাবেই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তার মানে কিছু কিছু সিএমএস আপনাকে টাকা মান্থলি দিবেন, আর কিছু কিছু সিএমএস ফ্রিতে। এখন প্রশ্ন হতে পারে যে যদি আমরা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা যদি আমরা ফ্রিতেই পাই, তাহলে কেন আমি টাকা খরচ করব? এই জন্য করবেন, ফ্রিতে অনেক কি মানে আপনার হ্যাসেল পোহাতে হবে। আপনি যদি টেকনোলজি না বুঝেন, আপনি যদি ব্যবস্থাপনা না বুঝেন, আপনি যদি ওই সফটওয়্যারটাকে ভালো করে কাজে না লাগাতে পারেন, তাহলে কি আপনি ওই সফটওয়্যার দিয়ে ভালো আউটপুট পাবেন? পাবেন না। আর যদি পেইড যেগুলো হয়, সেগুলো বেসিক্যালি কি হয়, পেইড যেগুলো হয় সেগুলো যদি আপনি এখান থেকে যদি আপনি কোনো টাকা পয়সা খরচ করে যদি তার সার্ভিস নেন, তাহলে আপনার যা দরকার লাগতে পারে, যতটুকু দরকার তারা কিন্তু আগে থেকে করে রেখেছে, আপনার কাজটা সহজ হবে। তো আমরা উদ্যোক্তায়ন যে পরিবারটা আছে, সেই পরিবারও আমরা যারা ই কমার্স ব্যবসা করতে চাচ্ছেন, একদম রেডিমেড সব কিছু এরকম সিএমএস থাকবে যে সেটা বিনামূল্যে হবে। মানে বেসিক্যালি হচ্ছে যে ব্যবস্থাপনাও নিব কিন্তু আমি টাকা দিব না মাসে মাসে,
সেই রকম সিস্টেম ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি এককালীন টাকা দিয়ে কিনতে পারেন। এটার জন্য একটা বিশেষ ডিসকাউন্টও চলছে। যারা ডিসকাউন্টে এই পুরো সিস্টেমটাকে এককালীন কিনে নিয়ে সারা জীবন ব্যবসা করতে চাচ্ছেন ই কমার্সের, তারা আমাদের সাথে কনসাল্টিংয়ে বসতে পারেন। আমরা সরাসরি তাকে বিক্রি করব না, আগে বুঝবো যে তার প্রয়োজনটা কী, এবং সেই প্রয়োজন অনুসারে আমাদের যত ধরনের সিস্টেম ইন্টিগ্রেশনের দরকার সেটা আমরা করে দিই। যাই হোক, আমরা মূল বিষয়টা আলোচনা করছিলাম যে প্রথমত আমরা আলোচনা করলাম যে ওয়েবসাইট একরকম না, আমরা এটাও আলোচনা করলাম যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে যে কোনো ওয়েবসাইট পরিচালনা করা যায়। আমরা এটাও আলোচনা করলাম যে তার ভিতরে ওয়ার্ডপ্রেসটা খুবই লুকেটিভ, এবং লুকেটিভ বলতে গেলে পপুলার আর কি, পপুলার, এবং এটার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যায়। তো চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা একটু জেনে আসি। ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে এরকম করে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটি উইন্ডো কিন্তু আপনি দেখতে পারবেন। সো এই উইন্ডোর যখন আপনি ওয়ার্ডপ্রেস লগ ইন করবেন তখন ওপরের দিকে একটা মেনু বার পাবেন এবং বাম পাশে মেনু বার পাবেন। এই ব্যাপারটা এখন পর্যন্ত যারা গিট্টু লাগাই ফেলছেন তাদের আমি একটু ছুটাই দেই। ভাই আপনি কেডা? আমার নাম মোস্তাফিজুর। আপনি কি চান? আমি চাই হচ্ছে ওয়েবসাইট বানাতে। কেন চান? ভাই আমি তো মধু বিক্রি করি, আমার তো একটা হচ্ছে ওয়েবসাইট থাকলে নাকি ভালো হয়। আপনি জানেন যে কি ভালো হয়? তো না, অত সব ওয়েবসাইটের ব্যাপারে জানি না। তো মধু কিভাবে বিক্রি করবেন? যে ভাই আমার মধু তো 1,000 টাকাতে 2 বোতল দেই, মানে হাফ কেজি করে 1,000 টাকাতে 1 কেজি দেই। তো এইটা নাকি শুনছি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করলে নাকি মেলা মানুষ কিনে, অটোমেটিক মেসেজ না দিয়েই বিক্রি করা যায়। ও আচ্ছা, তার মানে আপনি কি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান? তো বলছে হ্যাঁ আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই। আচ্ছা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন, বাজেট কত? তো বলছে ভাই আমার তো টাকা পয়সা কম, এই 4-5 হাজার টাকাতে হয় না। না হয় না। কত টাকা লাগবে? তো মোটামুটি 10,000 টাকা লাগবে। কি কি খরচ হবে ভাই? এই যে কথোপকথন হচ্ছে, আপনি একটু শোনেন ভালো করে। তো কি কি খরচ হবে? এই ডোমিন হোস্টিং কিনতে আপনার মোটামুটি 4-5 হাজার টাকা খরচ হবে। ভালো যদি ডোমিন হোস্টিং কিনতে চান তাহলে একটা ডোমিনের দাম 1500 টাকা। আর যদি হোস্টিং ভালো কিনতে চান মিনিমাম 5 GB নিলে আপনি ভালো ব্যান্ডউইথ পাবেন। ব্যান্ডউইথ কি জিনিস? রাস্তা 3 ফিটের, ট্রাক ঢোকাবেন 5 ফিটের। তার মানে আপনি সাইড বানাইছেন কিন্তু মানুষ ঢুকতে পারছে না, এরকম সাইড চান? না যে কোনো সময় ঢুকতে পারবে, একদম স্মুথলি ঢুকতে পারবে এরকম সাইড চান? তো আমি স্মুথ চাই, একদম মানে তুখোর স্পিড থাকবে। তার মানে আপনার একটু বড় হোস্টিং কিনতে হবে। তো হোস্টিং এর দাম কত? এই যে আপনার জিবি অনুযায়ী। তার মানে তার প্রথম ধাপ হচ্ছে ডোমিন হোস্টিং রেজিস্ট্রেশন করা। আর ডোমিন হোস্টিং আপনি মিনিমাম চার্জ ধরেই রাখেন 4 থেকে 5 হাজার টাকা খরচ হবেই। আর যদি এর থেকে লো বাজেটে খুঁজেন 1500 টাকায় ডোমিন হোস্টিং ফ্রি এরকম টাইপের যখন নেবেন তখন বছর শেষে আপনাকে কারখালু করতে হবে। তাই ডোমিন হোস্টিং এ 5,000 টাকা গেল। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে ওই উনার যেহেতু বাজেট কম, কাস্টমলি ডেভেলপ করার জন্য লারাভেল আছে, পিএসপি আছে, পাইথন আছে, তারপরে রিয়াক্ট জেএস আছে, নোট জেএস আছে, এরকম তুখুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সেগুলোতে দিয়ে করতে গেলে ওনার অনেক খরচ হবে। তাই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ইনস্টল করে দিয়ে সেটা কাস্টমাইজ করে দিলে দ্রুত হবে। এখন আসেন ওয়ার্ডপ্রেস জিনিসটা কি। ওয়ার্ডপ্রেস যে বললাম কিছুক্ষণ আগে, বারবার বলছি, এটা একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি ইনস্টলও করে দিয়েছি। মানে যদি আপনি ওই হোস্টিং প্রোভাইডারকে রিকোয়েস্ট করেন যে ভাই আপনি তো আমার ডোমেইন হোস্টিং কিনে দিলেন, আপনি একটু কষ্ট করে আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন, তাহলে আপনার 4-5 হাজার টাকা যা খরচ হয় আমি দিয়ে দিব। আর ওয়ার্ডপ্রেসে আমি নিজে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার চেষ্টা করব। আমি একটু দেখছি, শেখার চেষ্টা করছি। তো মোস্তাফিজ ভাই নামের একটা ট্রেনার আছে ওর কাছ থেকে, তা আমি একটু নিজে করব। তো ঠিক আছে, এইটুকু পর্যন্ত আমি এখন স্ক্রিনে যা দেখাচ্ছি, এইটুকু পর্যন্ত ওই ডোমেইন হোস্টিং যদি ভালো হয়, প্রোভাইডার যদি ভালো হয়, যেমন আমরাই করে দেই, এইটুকু পর্যন্ত সে আপনাকে নিয়ে এসে দিবে। পরবর্তী ধাপগুলো কি সেটাই আমি এখন শেখাবো। তাহলে আপনারা নিশ্চয়ই কানেক্ট হতে পারছেন যে আমি কি শেখাচ্ছি আপনাদের। শুধু কি ল্যান্ডিং পেজ? আমার একটা কোম্পানি সাইট লাগবে, আমার নিজের সাইট লাগবে, আমার একটা ই কমার্স সাইট লাগবে, আমার একটা ক্যাটালগ ওয়েবসাইট লাগবে, আমার একটা স্কুলের ওয়েবসাইট লাগবে, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানের মানুষ ক্লাস টাস করতে পারবে এরকম ওয়েবসাইট, 10 মিনিটসের মতো ওয়েবসাইট লাগবে, দারাজের মতো ওয়েবসাইট লাগবে, আলিবাবার মতো ওয়েবসাইট লাগবে। এই যে ওয়েবসাইটের যে বিভিন্ন ধরন, এই ধরনগুলো আপনি অনুযায়ী আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন চলেন আমরা ওয়ার্ডপ্রেসটা একটু পরিচিত হই। দেখেন, প্রথম অংশ হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তন করা। আমি ওয়ার্ডপ্রেস যেখান থেকেই ইনস্টল করে নেই না কেন, আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করব। সেই জন্য ডান পাশে প্রোফাইল বলে অপশন রয়েছে, এডিট প্রোফাইল বলে অপশন রয়েছে। এখানে চলে গেলে খুব সহজে এটার যে কালার, মানে যে দেখেন এখানে কালার আছে, সুন্দর সুন্দর কালার পরিবর্তন করতে পারবেন। কালার পরিবর্তন করা, তারপর নিচের দিকে যে আপনার বায়ো সম্পর্কে লেখা, তারপরে আপনার পুরো নাম দেওয়া। এই যে দেখেন এখানে সেট নিউ পাসওয়ার্ড বলে অপশন আছে। এমনকি সেশন বলে লগ আউট এভরিওয়ার এলস, যদি আপনি ওয়ার্ডপ্রেস কোথাও অন্য জায়গাতে লগ ইন করেও থাকেন, এখানে লগ আউট করে দিলে সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। আর এখানে থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার মনের মতো পাসওয়ার্ড দিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু এখানে কি হবে,
আপনার পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে। এমনকি ছবিও পরিবর্তন করতে পারবেন এই জায়গাতে ক্লিক করে। তার মানে আপনার প্রোফাইলটাকে আগে ঠিক করবেন, এটা হচ্ছে প্রথম অংশ। এবং প্রথম অংশের ভিতরে আর কি কি আছে এই যে পুরো জিনিসটা একবার দেখে নেবেন। এটা সহজ জিনিস, কালার পরিবর্তন করা, পাসওয়ার্ড পরিবর্তন করা, নাম সেট করা, ছবি দেওয়া, মেল অ্যাড্রেস দিয়ে দেওয়া, তারপরে আনুষঙ্গিক তথ্য দিয়ে বাস আপডেট করে দেওয়া, শেষ। এটা হচ্ছে ইউজারের কাজ। তার মানে এই কর্নারের যে কাজটা সেটা আপনি করে ফেললেন। এবং আপনি যদি কোনো অন্যের কম্পিউটারে করেন, যখন কাজ শেষ হবে এই কর্নারে ক্লিক করে লগ আউট করে দিবেন, তার মানে আপনি বের হয়ে চলে যাবেন। তাহলে আর আপনার অজান্তে কেউ কোনো কিছু করতে পারবে না সাইটে। এই হলো লগ আউট করার যে সিস্টেম সেটা। আর লগ ইনের সিস্টেম খুবই সোজা। আপনার ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন আর কি। তার মানে ওয়েবসাইট লিঙ্ক স্ল্যাশ মানে অবলিকের কথা বলতেছি, ডাব্লুপি মানে ওয়ার্ডপ্রেস, তারপরে একটা হাইফেন, তারপরে অ্যাডমিন লিখে ইন্টার মারলেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জায়গা চলে আসবে। প্রশ্ন হতে পারে যে আমি কোথায় পাবো এই ইউজার নেম পাসওয়ার্ড? যখন ওয়ার্ডপ্রেস যিনি বা যারা ইনস্টল করে দিবে সে তখন পাসওয়ার্ড দেওয়ার এবং ইউজার নেম দেওয়ার জায়গা পাবে। কিছুক্ষণ আগে আমি মনে হয় দেখালাম। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিলেই আপনি ওটা সেভ করে রাখবেন কোথাও, তারপর দিলেই আপনার এরকম ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ড জিনিসটা কি বলতেছি, আপনার গাড়িরও ড্যাশবোর্ড থাকে, মানে যার কার সম্পর্কে ভালো জানেন, ড্যাশবোর্ড তার মানে তার ড্রাইভিং সিটের ঠিক সামনেকার যে অংশটা সেটাকে আমরা ড্যাশবোর্ড বলি। তার মানে আমি গাড়ি চালাবো, গাড়ির সামনে যা থাকবে সেটা ড্যাশবোর্ড। তো এই যে ওয়েবসাইট চালাবেন, ওয়েবসাইটের সকল যে ফিচারগুলো, অংশগুলো, কোথায় কি হবে না হবে সেইটা যে যেখানে থাকবে সেটাকেই আমরা ড্যাশবোর্ড বলি। এই যে দেখেন ড্যাশবোর্ডে আপনি আছেন। এখন ড্যাশবোর্ডে কি আছে, প্রথমে কিন্তু এরকম হাবি জাবি অনেক কিছু দেওয়া থাকবে, এরকম টাইপের অনেক কিছু, একটা পেজের ভিতরে এরকম টাইপের অনেক কিছু থাকবে। এত কিছুর আপনার কোনো দরকার নাই। মানে ড্যাশবোর্ডে সিমসাম থাকলেই তো ভালো নাকি? মানে এত যদি আপনি তামঝাম করে করে রাখেন ট্রাক ড্রাইভারের মতো, যদিও ট্রাক ড্রাইভারের সম্মানী, তারাও ভালো, আমি তাদেরকে দুর্নাম করছি না। আমি বলছি যে সব যদি পাঙ্কু দিয়ে রাখেন তাহলে তো হবে না, আপনাকে সিম্পল করতে হবে। সিম্পল কীভাবে করবেন? স্ক্রিন অপশনে গিয়ে সব তুলে দিবেন, এখানে টিক চিহ্ন তুলে দিবেন, সব তুলে দিবেন, দিবেন শুধু রাখবেন অ্যাট এ গ্লান্স। তার মানে আমার এই স্ক্রিন অপশনে গিয়ে আমার এত তামঝামের দরকার নাই, আমি যেন এক পলকে সব দেখতে পারি সেটা করবেন। করার পর এখানে অ্যাট এ গ্লান্স আছে, এই জায়গাতে আপনি দেখতে পাবেন যে কয়টা পোস্ট হয়েছে, কয়টা পেজ আছে, কয়টা কমেন্ট হয়েছে, কয়টা কমেন্ট মডারেশনের জন্য অপেক্ষমান আছে এবং কি থিম চলতেছে, সব এক পলকে আপনি এখান থেকে দেখতে পাবেন। তো ওয়ার্ডপ্রেস বোঝার আগে আপনি দুটো জিনিস বুঝে নেন ভালো করে, একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে পেজ। আমি যদিও গত ক্লাসে আমি মোটামুটি আলোচনা করেছিলাম, কিংবা মেন্টরিং ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যারা প্রিমিয়াম ছাত্র আমার আছেন এখানে, যারা আমার কাছ থেকে আলাদাভাবে মেন্টরিং নিচ্ছেন, তাদেরকে আমি বুঝিয়েছিলাম যে পোস্ট এবং পেজ কী জিনিস, স্ট্যাটিক কী জিনিস এবং রেগুলার আপডেট করার কী জিনিস, সেটা আপনাকে আগে বুঝতে হবে। ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছিল ব্লগিং করার জন্য, আই রিপিট, ব্লগ করার জন্য। ব্লগ এবং ভ্লগ দুটো জিনিস আলাদা। ভ্লগ মানে ভিডিও, লগ মানে ভিডিও যারা করে, এই যে কোনো ভিড়ে গিয়ে ভাই এটা কি দাম কত, ওটা আবার ইউটিউবে আপলোড করে, এটাকে ভ্লগিং বলে। আর ব্লগ মানে যারা লেখালেখি করে, বিভিন্ন জায়গায় লেখা পাবলিশ করে কিংবা তার ওয়েবসাইটে লেখালেখি পাবলিশ করে, এই জিনিসটাকে ব্লগ বলে। এখন ব্লগ একটা সময় তুমুল জনপ্রিয় ছিল, কারণ ইন্টারনেটের স্পিড কম ছিল, মানুষ ভিডিও দেখতে পাইতো না, পড়তো, প্রচুর ইনফরমেশন পড়তো, মানুষ পড়ার প্রতি একটা ছিল, ঝোঁক ছিল। তো সেই সময় এই ওয়ার্ডপ্রেসের যারা তৈরি করছে তারা মনে করলেন যে একটা সিস্টেম থাকা উচিত, যে সিস্টেমের ভিতরে মানুষ জাস্ট ইনস্টল করে সেখানে তার প্রকাশিত লেখাগুলো প্রকাশ করতে পারবে। সেই জন্য পোস্ট অপশনটা তারা তৈরি করেছিল প্রথম। পোস্ট মানে কি, আপনি এই জায়গাতে যাবেন, যাওয়ার পর অ্যাড নিউতে ক্লিক করবেন, করার পর এখানে আপনার টাইটেল দিবেন, লেখা দিবেন, দিয়ে আপনি জাস্ট পাবলিশ করে দিলে আপনার সাইটে ওই লেখাটা পাবলিশ হয়ে যাবে, ছবি সহ। যদি ছবি টবি দেন, এখানে যদি ভিডিও দেন, তাও ওইটা সহ পোস্ট হয়ে যাবে। যেমন আমি ইতিমধ্যে বেশ কিছু পোস্ট করে রেখেছি, মানে আমার উইথ ফিজে বেশ কিছু পোস্ট করে রেখেছি। যেমন এখানে লেখা আছে কি শিখবেন, কোথায় শিখবেন। এটা যদি আমি ভিউ করি তাহলে এখানে আমি সুন্দর করে সাজাইছি, যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে কোন জায়গাতে, মানে অনেকেই তো খুঁজে পান না, টিউটোরিয়াল লিঙ্কগুলো খুঁজে পান না, কারা ভালো শিখায় তারা জানেন না, এই জিনিসগুলো আমি মনে করছি, তখন আমি এখানে কি করছি, সবগুলো সুন্দর করে টেবিল আকারে সাজিয়ে রাখছি। গ্রাফিক ডিজাইন শিখতে কোথায় যাবেন, ডিজিটাল মার্কেটিং শিখতে কোথায় যাবেন, দক্ষতা উন্নয়ন করতে কোথায় যাবেন, এরকম সুন্দর করে আমি একটা পোস্ট করে রেখেছি। এই পোস্টটা কিন্তু অনেকেই ভিউ করে এবং কমেন্টও করে, এবং বিভিন্ন সময় কিন্তু এখান থেকে আমার কাছে অনেকেই কন্ট্যাক্ট করে আমার সাথে। তার মানে একটা পোস্ট র্যাঙ্কিংও করানো যায়। র্যাঙ্কিং বলতে কি বোঝায়, ধরেন এই জায়গাতে যদি আমি লিখি ওয়েব ডিজাইনের পূর্ণাঙ্গ গাইডলাইন, এটা লিখে যদি কেউ সার্চ দেয় গুগলে, ওয়েব ডিজাইন শেখার যদি পূর্ণাঙ্গ গাইডলাইন লিখে সার্চ দেয়, দেখেন আমি আমার যে ইয়াটা সেটা দ্বিতীয় নম্বরে আছে। মানে আমার যে withfiz.com এটা লিখে কিন্তু কেউ সার্চ দেয়নি, কারণ আপনার প্রবলেম হচ্ছে আপনি ওয়েব ডিজাইন শিখবেন, তো আপনি গুগলে লিখে সার্চ দিচ্ছেন ওয়েব ডিজাইন শেখার পূর্ণাঙ্গ গাইডলাইন,
এটা লিখে যদি সার্চ দেন তাহলে আমার যে ওয়েবসাইটটা সেটা দ্বিতীয় নম্বরে আসবে। তাহলে এখান থেকে যদি সে ক্লিক করে তাহলে কিন্তু আমার যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা অনেক আগে যে একটা পোস্ট করছিলাম সেই পোস্টটা কিন্তু ওপেন হবে, এবং ওপেন হলে সে কিন্তু একটা গাইডলাইন পাবে এখান থেকে। তো আমি যেটা বলছিলাম, পোস্ট জিনিসটা হচ্ছে যে রেগুলার যদি আপনি কোনো কিছু কন্টেন্ট আকারে পোস্ট করতে চান ওয়েবসাইটে, তাহলে এই পোস্ট অপশনটা খুবই উপযোগী। ওয়ার্ডপ্রেস এই জন্যই তৈরি হয়েছে। আর পেজ মানে কি, আপনার ওয়েবসাইটে কন্টাক্ট পেজ থাকার দরকার আছে, আপনার ওয়েবসাইটে ব্যবহার বিধি শর্ত মানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়ার জায়গা থাকার দরকার আছে, অ্যাবাউট আস দেওয়ার দরকার আছে যে আপনার সম্পর্কে কি, এরকম টাইপের যে পেজগুলো হয় সেগুলোকে আমরা স্ট্যাটিক পেজ কিংবা পেজ আকারে সম্বোধন করে থাকি। তার মানে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা পেজও ডিজাইন করতে পারবেন, যেমন হোম পেজ মানে প্রথম পাতায় কি থাকবে। যেমন এই সাইটে দেখেন প্রথম পাতায় কি কি আছে, মানে চখাম একটা ছবি আছে আমার, আমি মোস্তাফিজুর, আমি কেডা, আমি কি কি করি, আমি কি আমার এই যে ছবি টবি দিয়ে আমি কোন কোন ভিডিও ইয়া করছি সেটার একটা লিঙ্ক টিঙ্ক দিয়ে, যদিও আল্লাহর ওয়াস্তে এটা আপডেট করি না, আমি কার কার সাথে কাজ করছি, যেমন বাংলাদেশ পুলিশ, সিল্ক সিটি, রাজশাহী এক্সপ্রেস, ড্রেস লিডার, বাংলার কথা, বিটিসি, ইকেয়ার হোস্ট, শাহদুল্লাহ গভর্নমেন্ট কলেজ, এই সমস্ত প্রতিষ্ঠান আমি কিছু কিছু প্রতিষ্ঠানের নাম অনেকগুলো থেকে এখানে দিয়েছি। তার মানে এই যে একটা পেজ আমি পাতা এটা আকারে তৈরি করেছি, এখানে ডিজাইন আমি করেছি। আর পোস্ট কোনটা, যেটার থেকে এই যে দেখেন নিচের দিকে কিংবা উপরের দিকে দেখেন ব্লগ বলে অপশন আছে, এখানে ক্লিক করব, করার পর এখানে যে এই যে আর্টিকেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা পোস্ট। তো এই গিটটু প্রথমে ছুটাইতে হবে, পোস্ট কি এবং পেজ কি, এই দুটো যদি ছুটাই ফেলেন তাহলে ওয়ার্ডপ্রেস শেখাটা আপনার জন্য সহজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলেন এখানে আর কি কি আনুষঙ্গিক বিষয় আছে। পোস্টের ব্যাপারটা আমি কিছুক্ষণ আগে ব্যাগর করে বুঝাইছি, পেজের ব্যাপারটা বুঝাইছি, আরও অনেকগুলো অপশন আছে, সবগুলো শেখার আপনার দরকার নাই। আপনাকে শুধুমাত্র পেজ ভালো করে শিখতে হবে এবং অ্যাপিরিয়েন্স থেকে থিম আর প্লাগইন থেকে প্লাগইন, এই তিনটা জিনিস আপনাকে শিখতে হবে। আই রিপিট, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য তিনটা বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিকে এক, পেজ, একটা পাতা আমি তৈরি করব কেমনে, দুই সেটা হচ্ছে থিম দিব কেমনে, ডিজাইনটা হবে কিরকম, আর একটা প্লাগইন, প্লাগইন কি কি থাকবে আমার ওয়েবসাইটে, এই তিনটা জিনিস থাকবে। তবে আমি যেহেতু সবগুলো বলবো তাই আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি কোনটার কি কাজ। মিডিয়া মানে হচ্ছে প্রথমে তো ড্যাশবোর্ড আছে, তারপরে পোস্ট, সেটা আমি বললাম। এখান থেকে নতুন পোস্ট তৈরি করতে পারবেন, ক্যাটাগরি তৈরি করতে পারবেন। ক্যাটাগরি কি জিনিস, ধরেন আপনি পোস্ট করতেছেন প্রথম আলোর মতো, প্রতিদিন নিউজ দিচ্ছেন, কিন্তু নিউজটার কোনো না কোনো বিভাগে তো পোস্ট হচ্ছে, তাই না? যেমন বাণিজ্য, বিশ্ব, অপরাধ, বাংলাদেশ, রাজনীতি, সর্বশেষ, এটা তো এক একটা বিভাগ। তা আপনি আপনার পোস্টটা কোন বিভাগে দিতে চাচ্ছেন সেটাকে ক্যাটাগরি বলা হচ্ছে। এখানে কিন্তু আছে এই যে পোস্টের ভিতরে ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে ক্লিক করলে দেখবেন ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, কাস্টমাইজেশন, দিক নির্দেশনা, প্রয়োজনীয় সফটওয়্যার, এগুলো কিন্তু এক একটা বিভাগ। এই বিভাগে আমি চাইলে পোস্ট দিতে পারবো, যেমন ওয়েব ডিজাইন পোস্ট আমি 2টা দিয়েছি, মানে দিক নির্দেশনা হিসেবে 3টা দিয়েছি, এরকম ভাবে আমি এক একটা বিভাগে পোস্ট দিতে পারবো। পোস্টের ব্যাপারটা শেষ। মিডিয়া মানে আপনার ওয়েবসাইটে যত ধরনের ছবি, যে ধরনের ভিজুয়াল লাগবে এখানে কিন্তু আপনি চাইলে আপলোড করতে পারবেন। আপলোড বলতে গেলে যেটা বোঝাচ্ছি, ধরেন আপনি একটা পাতা ডিজাইন করছেন, সেখানে আপনার ছবি লাগবে, তো সেই ছবিটা আপনি চাইলে এখানে আপলোড করে রাখতে পারেন, অথবা যখন আপনি পাতাটা ডিজাইন করবেন কিছুক্ষণ পর আমি দেখাবো, সেখানে ছবি আপলোড করলে অটোমেটিক সব এখানে এসে জমা হবে। মানে মিডিয়ার ভেতর থেকে আপনার যদি মনে হয় যে কিছু কিছু ছবি আপনার অপ্রয়োজন, চাইলে চাইলে এখান থেকে ডিলিট করতে পারেন। তার মানে মিডিয়া হচ্ছে সেই জায়গা যেখানে আপনার ভিডিও বা ছবি বা অডিও বা পিডিএফ সব এসে এখানে জমা হয়, আপনি চাইলে এখান থেকে এটা ডিলিট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন, মানে মোবাইলের ফটোজের মতো আর কি। তারপরে পেজ কি জিনিস, পেজ মানে হচ্ছে যে পাতা, দেখেন এখানে আমি পাতার উপর ক্লিক করলাম, অনেকগুলো পাতা, যেমন কন্টেন্ট তৈরি, পার্সোনাল কোচ, ব্যবসায়ী পরামর্শ, মার্কেটিং, এগুলোর জন্য আলাদা, মোটিভেশনাল স্পিকার, যোগাযোগ, এরকম টাইপের কিছু কিছু আমি পাতা তৈরি করছিলাম ডেভেলপের ক্ষেত্রে। মাশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে এখানে কাজ করিনি আমি। তার মানে এই পাতাগুলোও ডিজাইন করা যায়। আচ্ছা, আমরা কতজন আছি, মেসেজ দিচ্ছেন কেউ কেউ? আমরা মোটামুটি 16 জন আছি, আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেসেজ টেসেজ দিয়ে রাখেন যে কারা কারা আছি, একটু হাজিরা দিয়ে রাখবেন। ওকে, তাহলে এই পাতার ভিতরে অ্যাড নিউতে ক্লিক করলে কি হবে, অ্যাড নিউতে ক্লিক করলে শুধু নাম দিবেন, নাম দিয়ে কাম এখানে যা যা আছে সেটা দিবেন, দেওয়ার পর পাবলিশ বাটনে ক্লিক করলেই আপনার সেই পাতাটা তৈরি হয়ে যাবে। যেমন এটা একটি পরীক্ষামূলক পাতা, প্রথম পাতায় আপনাকে স্বাগত। এখানে আপনি চাইলে একটা ইমেজ দিতে পারেন, যেমন এখানে ইমেজ দিলেন, মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আমি এই ইমেজটা দিলাম, ওপরে দিই, এই ইমেজটা দিলাম, দেওয়া হয়ে গেল। এখন আমি পাবলিশ বাটনে যদি ক্লিক করি
তাহলে এইটা যে ভিউ পাতাতে ক্লিক করলেই দেখেন, এই যে দেখেন আমাদের যেহেতু এই পাতা, এই যে দেখেন প্রথম পাতায় আপনাকে স্বাগত, যেহেতু আমাদের এটা একটি পরীক্ষামূলক পাতা, যেহেতু এই ডিজাইনটা আমি ফিক্স করিনি বলে এটা উপরের দিকে উঠে গেছে, মানে আমাদের মূলত প্রতিটা পাতায় ডিজাইন কাস্টমলি করা আছে, সেজন্য এটা ডিফল্ট যেহেতু সিস্টেমে আসছে, সেক্ষেত্রে উপরে যে এটা একটি পরীক্ষামূলক পাতা, প্রথম পাতায় আপনাকে স্বাগত, এই কথাটা কিন্তু এখানে দেখাচ্ছে, রাইট, এবং ছবিটাও দেখাচ্ছে এখানে। তার মানে একটা পাতা তৈরি করে সেটা পাবলিশ করাটা কত সোজা, ব্যাপারটা একটু অনুধাবন করেন, যে ওয়েবের দুনিয়াতে যে কোনো একটা পাতা আপনি তৈরি করতে পারেন, মানে পেজ তৈরি করতে পারেন, পেজ ক্রিয়েট করতে পারেন, সেই পেজের ভিতরে আপনি যা যা ইচ্ছা দিয়ে দিতে পারেন এবং দিয়ে আপনি এটাকে পাবলিশ করে দিতে পারেন এবং ওই লিঙ্কটা মানুষকে দেখাইতে পারেন। এই স্বাধীনতা যে কত বড় স্বাধীনতা, আপনি যখন ওয়েবসাইট তৈরি করতে যাবেন তখন বুঝবেন যে আসলে এটা অনেক মজার জিনিস। আমি আবারও বলছি, যে জিনিসটার অস্তিত্ব ছিল না কিছুক্ষণ আগে, সেই জিনিসটার একটা পাতার নাম দিলেন, আপনি কিছু তথ্য দিলেন, ছবি দিলেন, ভিডিও দিলেন, সুন্দর করে সাজাই গুছাই নিলেন, নেওয়ার পর পাবলিশ করলেন, করলেই মানুষের কাছে চলে গেল, সেটা আপনি ওই লিঙ্কটা কপি করে মানুষকে দিলেন, মানুষ ওখানে দেখে বিস্তারিত তথ্য জানতে পারলো। এই হলো ওয়েবসাইটের কাজ। আমি যতটুকু সহজ করে বোঝালাম আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন যে এই পাতা তো খ্যাত হইলো, মানে পাতাটার ডিজাইন দেখতে এতই খারাপ লাগলো, মনে হলো যে ধুর এটা পাতা না করাই ভালো ছিল। কিন্তু এই ডিজাইনটাকে আরো ভালো করে করার জন্য দেখেন ওপরের দিকে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর বলে একটা বাটন আছে। এটা কেন আছে, কেন কিসের জন্য আছে, আমি এই জন্য যেটা করেছি, আমার যে ড্যাশবোর্ড ছিলাম, যে পাতাতে ছিলাম তো নাকি, এই ড্যাশবোর্ডের ভিতরে প্লাগইনের ভিতরে গিয়ে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করেছি, সেই জন্য এই জিনিসটা ওখানে আসে, মানে উপরের দিকে ছিল। তো ওই ব্যাপারে আমি পরে যাচ্ছি, আগে প্রতিটা জিনিস আমি একটু কাভার করি। তাহলে পেজের ব্যাপারটা চলে গেল। কমেন্টস, আপনার যদি কেউ কমেন্ট করে, দেখেন হাঙ্কু পাঙ্কু স্প্যাম কমেন্টও আসছে, দেখেন এখানে স্প্যাম কমেন্ট আসছে রাশিয়া থেকে, তো আমি এটা স্প্যামে ক্লিক করে দিয়েছি অথবা ডিলিট করে দেবো। এটাও একটা হাঙ্কু পাঙ্কু, মানে দেখে মনে হচ্ছে যে এটা রিয়াল কমেন্ট না, স্প্যামে ক্লিক করে দিলাম। এখানে মোহাম্মদ এহসানুর রহমান লিখেছে, আপনার এই চমৎকার উদ্যোগের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তার মানে এটা ভালো, কি শিখবেন, কোথায় শিখবেন, এটা থেকে সে কমেন্ট করেছে। আমি এটাকে অ্যাপ্রুভ করে দিলাম, সেটা পাবলিশ হয়ে গেল। তার মানে কমেন্টের কাজ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা যখন যেখানে কমেন্ট করবে সেটা এখানে এসে জমা হবে এবং আপনি চাইলে সেটা অ্যাপ্রুভ করতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা কোন ক্ষেত্রে কাজ করে, যদি আপনার ওয়েবসাইটে ব্লগ থাকে, কোনো পোস্ট করতেছেন, সেই ক্ষেত্রে এটা কাজ করে। তাছাড়া অন্যান্য কোম্পানির সাইটে খুব বেশি ব্লগ থাকে না কিংবা লেখা থাকে না, সেখানে কমেন্ট না রাখারই দরকার, মানে কমেন্ট থাকার দরকার নেই। এরপরে এলিমেন্টর এবং টেমপ্লেট, এটা পরে যাচ্ছি, তার কারণ এটা থাকে না, এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে না, আমি প্লাগইনটা দিয়েছি বলে এখানে আছে। তারপরে থাকে অ্যাপিরিয়েন্স, মানে কমেন্টের পরেই থাকে অ্যাপিরিয়েন্স। অ্যাপিরিয়েন্স মানে কি জানেন, সাজসজ্জা, ডেকোরেশন, তাই না? এখন এখানে থিম আছে, প্যাটার্নস আছে, কাস্টমাইজ আছে, মেনু আছে এবং থিম সেটিংস আছে। থিমসের ভিতরে যদি ঢুকি, তাহলে আপনি আপনার ওয়েবসাইটকে কোন ধরনের জামা পরাইতে চাচ্ছেন, ড্রেস পরাইতে চাচ্ছেন, সেটা এখানে নির্ধারণ করতে পারবেন। যেমন আমি হ্যালো এলিমেন্টর ব্যবহার করছি, এখানে অ্যাড নিউতে ক্লিক করলে প্রায় পপুলার আইটেম সহ, মানে হাজার হাজার, প্রায় মানে এখানে পপুলার আইটেম আছে 6,796টা থিম আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের থিম আছে। আপনি যে কোনো জামা চাইলে ইনস্টল করে লাগাই দিতে পারেন। মানে আমরা যেমন শপিং মলে গিয়ে মেলার জামা ট্রায়াল দেই যে এটা কেমন লাগতেছে, ওইটা কেমন লাগতেছে, আপনি চাইলে এখানে খুব সহজে এই থিমগুলো ইনস্টল করে নেবেন, আপনার সাইটের ডিজাইন পরিবর্তন হয়ে যাবে। তো ডিজাইন পরিবর্তনের জন্য রেডিমেড যে জিনিসটা, সেটাকে আমরা থিম বলি। আই রিপিট, ডিজাইন পরিবর্তনের জন্য রেডিমেড যে যে ইয়াটা থাকে, মানে যে বিষয়টা থাকে, সেটাকে আমরা থিম বলি ওয়ার্ডপ্রেসের ভাষায়। এই থিম চেঞ্জ করে দিলে, মোবাইলেরও কিন্তু থিম থাকে, যারা একটু পাকা তারা জানেন, মোবাইলের থিম পরিবর্তন করলে আইকন টাইকন সব পরিবর্তন হয়ে যায়। তো এরকম ওয়ার্ডপ্রেসেও এরকম থিম আছে, এই থিম চেঞ্জ করলে আপনার ওয়ার্ডপ্রেসের ডিজাইনটাও পরিবর্তন আসবে। তো আমরা এখন যে থিমটা ব্যবহার করছি সেটার একটু পরিচিতি দিয়ে নিই। সেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এটা মূলত একটা ব্ল্যাঙ্ক থিম, মানে একদম ফাঁকা থিম। আমরা চাইছি এমন থিম যে থিমের ভিতরে কোনো ডিজাইন থাকবে না, আমরা জাস্ট ওই আমার মনের মতো করে ডিজাইন করে নিব। এরকম থিমের নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। এবং তার নিচের অংশটাই আছে প্লাগইনস। তার আগে এই যে অপশনগুলোর একটু নাম বলে নেই, যেমন প্যাটার্নস। আপনার এই প্যাটার্নসে ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটের যদি মানে ডিফল্ট ডিজাইন থাকে, মানে ওয়ার্ডপ্রেসেই ডিজাইন করতেছেন, তাহলে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে কেমন প্যাটার্ন হবে সেটা আপনি সুন্দর করে এখানে নিউ প্যাটার্ন তৈরি করতে পারেন। একটা প্যাটার্ন তৈরি করে নিলে সুন্দর করে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আমরা যেহেতু এলিমেন্টর ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমার এই প্যাটার্নের দরকার নাই। অ্যাপিরিয়েন্সের কাস্টমাইজ, এটা খুবই হেল্পফুল একটা অপশন অ্যাপিরিয়েন্সের ভিতরে আছে। এই কাস্টমাইজ মানে একটা ওয়েবসাইট তৈরির পর কিছু কিছু কাস্টমাইজেশন দরকার হয়, সে এটাতে ক্লিক করে আপনি কাস্টমাইজ করতে পারেন। ম্যাক্সিমাম থিম এটা সাপোর্ট করে এবং ওই থিম অনুযায়ী কাস্টমাইজে ক্লিক করলে ম্যাক্সিমাম জিনিসই কাস্টমাইজ এখান থেকে করা যায়, যদি আপনি এলিমেন্টর ছাড়া কাস্টমাইজ করতে চান।
মেনু মানে আপনার থিমে, এই যে এখানে দেখেন আমার থিমে প্রথম পাতা, আমাদের সম্পর্ক, আমাদের সার্ভিস, এগুলো যে মেনুগুলো আছে সেই মেনুগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, এই অ্যাপিরিয়েন্সের ভিতরেই মেনুতে পাবেন। থিম সেটিংস, আপনার থিমের কিছু কিছু সেটিংস থাকতে পারে, সেই হ্যালো এলিমেন্টরের থিম সেটিংসের ভিতরে এগুলো আছে, আপনি চাইলে এগুলো পড়ে কোনটার কি কাজ সেটা এনাবল অথবা ডিসেবল করে দিতে পারেন। সব থিমেরই যে থিম সেটিংস থাকবে এমন না, তবে ম্যাক্সিমাম থিমেরই থিম সেটিংস থাকে, সেখান থেকে আপনি পড়ে আসলে ওটার কি কাজ সেটা দেখে আপনি থিম সেটিংসটা পরিবর্তন করতে পারেন, তাতে করে সাইটেরও পরিবর্তন হবে। তারপরে প্লাগইনস আছে, কিছুক্ষণ আগেই বললাম যে একটা সাইটের জন্য সহায়ক অনেক কিছু লাগে। ধরেন আপনার একটা বাংলা ক্যালেন্ডার লাগবে, যেটা ইংরেজি ক্যালেন্ডার হবে না, তাহলে এটা তো ডিফল্টভাবে নাই, তখন আপনি বাংলা ক্যালেন্ডার লিখে সার্চ দিলে বাংলা ক্যালেন্ডার চলে আসবে। ধরেন আপনার সালাতের সময়সূচি দিবেন, আপনি সালাতের সময়সূচি কোন সময় না সালাত হয়, তো সেক্ষেত্রে সেটা আপনার ডিফল্টভাবে আপনার ওই থিমের সাথে নাই। চাইলে আপনি এই যে অ্যাড নিউতে যদি আপনি ক্লিক করেন, প্লাগইনের ভিতরে গিয়ে যদি ক্লিক করেন, তাহলে সালাত সালাত এটা লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন এখানে একটা প্লাগইন পাবেন। এটা হচ্ছে ওই প্লে স্টোরের মতো, মোবাইলে ধরেন একটা ফাংশন নাই, ধরেন আপনি এটা ছবি এডিট করবেন, ভালো সফটওয়্যার নাই, আপনি প্লে স্টোরে গিয়ে যেমন একটা সফটওয়্যার ইনস্টল করে নিচ্ছেন, অ্যাপ ইনস্টল করে নিচ্ছেন, নিয়ে ছবি এডিট করতেছেন, ঠিক তেমনিভাবে একটা থিমের বা ডিজাইনের সকল কিছু থাকে না। আপনি চাইলে এই প্লাগইনের ভিতর থেকে আপনার প্রয়োজন অনুসারে সার্চ দিয়ে হাজার হাজার প্লাগইন থেকে আপনি একটা প্লাগইন ইনস্টল করে সেটা কাজে দেবে। দেখুন ডেইলি প্রেয়ার টাইম, মুসলিম প্রেয়ার টাইম সালাহ কিংবা ইকামাহ বলে একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা কেমন হবে সেটার উপর ক্লিক করলে আপনি এটার স্ক্রিনশট সহ বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন দেখেন এখানে যদিও স্ক্রিনশট দেয়নি, মানে শুধু প্লাগইনটা দিয়েছে, এর ডেমো এখানে ফর মোর ইনফরমেশন ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে হয়তো বা তার ডেমোটা আমরা দেখতে পাবো। এখানে দেখা যাচ্ছে যে মানে এর ডকুমেন্টেশনটা দিয়েছে, এর ডকুমেন্টেশন দিয়েছে এবং কিছু ছবি স্ক্রিনশটও দিয়েছে যে কেমন হতে পারে। দেখুন এই যে কত সুন্দরভাবে সালাতের টাইম দেখাচ্ছে, তার মানে এটা ছিল না আপনার ওয়েবসাইটে, চাইলে এটা ইনস্টল নাওতে ক্লিক করে আপনি কাজে লাগাতে পারেন। ইউজারে আপনি নতুন ইউজার তৈরি করতে পারেন। প্লাগইন গেল, প্লাগইনের ভিতরে জাস্ট অ্যাড নিউ অ্যান্ড ইনস্টল প্লাগইন আছে, অ্যাড নিউতে ক্লিক করলে নতুন প্লাগইন ইনস্টল করতে পারবেন, আর ইনস্টল প্লাগইনে ক্লিক করলে আপনি ধারাবাহিকভাবে যে প্লাগইনগুলো ইনস্টল করেছেন সেটার তালিকা দেখতে পাবেন। ইউজারের ক্ষেত্রে মজার জিনিস সেটা হলো যে আপনি রোল বেসিস, ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে একজনকে আপনি নিয়োগ দিবেন, সে শুধুমাত্র পোস্ট করবে, তাকে একটা পোস্টের অ্যাক্সেস দিবেন, অন্য কোনো অপশন সে যেতে পারবে না। চাইলে আপনি এই যে অ্যাড নিউ ইউজারে ক্লিক করে আপনি তাকে যেখানে আপনি তার নাম ইমেল অ্যাড্রেস, তার ফার্স্ট নেম লাস্ট নেম ওয়েবসাইট পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে রোল হিসাবে কন্ট্রিবিউটর অথর এডিটর করে দিতে পারবেন। এডিটর করে দিলে হবে কি, সে কমেন্ট পোস্ট এগুলো করতে পারবে, কিন্তু এই যে অ্যাপিরিয়েন্স সেটিংস এগুলো কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। আবার যদি কাউকে ফুল অ্যাক্সেস দিতে চান তাহলে অ্যাডমিনিস্ট্রেটর বলে দিয়ে দিবেন, তাহলে সে ফুল অ্যাক্সেস পাবে, আপনিও অ্যাডমিন সেও অ্যাডমিন, এইভাবে কিন্তু কাউকে আপনি রোলও দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এই ইউজারের ক্ষেত্রে। আর কতটা ইউজার আছে সেটা কিন্তু আপনি চাইলে অল ইউজারে ক্লিক করে, যেমন একটা ইউজার আছে এখানে দেখা যাচ্ছে যে ওয়েব অ্যাডমিন মোস্তাফিজুর রহমান, তার ইমেল অ্যাড্রেস এটা অ্যাডমিনিস্ট্রেটর, এবং আমি 6টা পোস্ট করেছি, এখানে কিন্তু একটা তালিকা দেখতে পাবেন। টুলসের ভিতরে এখানে অনেকগুলো ইম্পোর্ট এক্সপোর্ট টুলস রয়েছে। এই টুলসের ভিতরে দুটো টুলসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। আপনি চাইলে আপনার পুরো ডাটা আপনি এক্সপোর্ট করে রাখতে পারেন, যে কখনো যদি হারায় যায় তাহলে এক্সপোর্ট করতে পারেন। ইম্পোর্ট মানে অন্য ডাটা নিয়ে এসে আপনার সাইটে নিয়ে আসতে পারেন। যেমন অন্য সাইটে একটা পোস্ট আসছে অনেকগুলো, আপনি ওখান থেকে এক্সপোর্ট করে এখানে ইম্পোর্ট করে দিলেই আপনার ওই পোস্টগুলো এখানে চলে আসবে। তার মানে এক্সপোর্ট ইম্পোর্ট খুবই ভালো একটা জিনিস। সাইট হেলথও খুবই ভালো একটা জিনিস, সেটার মাধ্যমে যেটা হয় সেটা হলো যে আপনার সাইটের স্বাস্থ্য কেমন, এখন ভালো আছে না খারাপ আছে, সেই জিনিসটা আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আর সাইট সেটিংস বলতে যেটা বোঝাচ্ছে, এই পুরো যে ওয়ার্ডপ্রেসের সেটিংসগুলো আপনি এখান থেকে পাবেন, এগুলোর প্রত্যেকটার কাজ আছে। যেমন জেনারেল সেটিংসের ভিতরে বেসিক তথ্যগুলো, যেমন সাইটের নাম কি হবে, স্লোগান কি হবে, ইমেল অ্যাড্রেস কি হবে, তারপরে এটার টাইম জোন কি হবে, তারপরে তারিখটা কেমনভাবে দেখাবে, এই পুরো জিনিসটা এখানে আপনার দেখা যাবে। রাইটিং মানে আমরা যখন আমরা ব্লগ পড়ি তখন কেমনভাবে এটা রাইটিং সেটিংসের যে ব্যাপারটা সেটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। এমনকি মেইলের মাধ্যমেও আপনার ইয়াতে পোস্ট করতে পারেন, সেটা অ্যাডভান্স, সেজন্য আমি এখন আপাতত এটা বিস্তারিত বলে আপনাদের কান ঝালাপালা করতে চাচ্ছি না। এরপরে রিডিং, কিভাবে রিডিং পড়বে, কোন পেজটা সামনে থাকবে। আমি যেমন হোম পেজ বলে একটা পাতা তৈরি করছি, এই পাতাটা সবার সামনে থাকবে, মানে কেউ যদি আমার ওয়েবসাইট ভিজিট করে তাহলে সবার সামনে এটা দেখাবে, মানে প্রথমে এই পাতাটা দেখাবে। এইটাই আপনি সেটিংসের ভিতর থেকে, মানে রিডিং থেকে এটা আপনি করে দিতে পারেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। ডিসকাশন থেকে ডিসকাশন, মিডিয়া থেকে মিডিয়া, এগুলো পর্যায়ক্রমে আপনি শিখে নেবেন, তবে এতগুলো অপশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ফাইনালি আপডেট বলে একটা অপশন আছে, এই যে উপরের দিকে গোল একটা আইকন আছে। এইখানে কি, এইখানে হইতেছে যে আপনার যে থিম প্লাগইন ব্যবহার করেন
সেগুলো কি আপডেট আসছে কি না, মানে এটা তো প্রতিনিয়ত আপডেট হয়, সেগুলো দেখে দেখতে পাবেন। যেমন দেখেন এখানে প্রায় 8টা প্লাগইন আমার আপডেট, 7টা প্লাগইন এবং একটা থিম কিন্তু আমার নতুন ভার্সন, যেমন 3.0 ছিল, এটা 3.1.1 হয়েছে, 3.0.2 ছিল, এটার আপডেট হয়েছে। তার মানে আপডেট হয়েছে মানে আরও ফিচার বাড়ছে। এই হলো মোটামুটি একটা ওভারভিউ, মানে যেটা ওয়ার্ডপ্রেসের আপনাকে জানতে হবে। আমি তাই একে একে সব বলে দিলাম। দেখেন আমি যে এত কষ্ট করে পকর পকর করতেছি, এগুলো যখন আপনি ওয়ার্ডপ্রেস কাজ করতে যাবেন তখন এগুলো কিন্তু প্রত্যেকটা অপশনে আপনার কাজে দিবে। তো মূল পয়েন্টে আমি কেন যাইনি এখনো, কারণ আপনার বেসিকটা ভালো হতে হবে, ওয়ার্ডপ্রেসের কোন অংশের কি কাজ এইটা ভালো হতে হবে, তা না হলে কিন্তু আপনি পরে খেই হারাই ফেলবেন। তাই আমি প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা করে ট্রিগার করেছি, যাতে করে ভিডিওটা রেফারেন্স হিসাবেও থাকে, যে না ঠিক আছে ওকে এই পার্টে আমি মোটামুটি জেনেছি ওয়ার্ডপ্রেসের কোন অংশের কি কাজ। এইবার আমরা চেষ্টা করব যে ওয়ার্ডপ্রেসের দিয়ে যে এলিমেন্টরের কথা আমরা বললাম, যে আমরা আজকের যে বিষয়বস্তু হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের খুঁটিনাটি বিষয় জানবো এবং এলিমেন্টর সম্পর্কে আমরা একটু ভালো অভিজ্ঞতা নিব। তো এলিমেন্টরে যাওয়ার আগে আমার যারা প্রিমিয়াম ছাত্রছাত্রী ছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করবেন, মানে একটা সিভি তৈরি করবেন, একটা পাতা হলেই হবে। তা আমরা একটু চেষ্টা করব যে একটা সিভি তৈরি করতে গিয়ে কি কি করা লাগবে সেটার একটা ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা করব, একদম বেসিক বিগিনার লেভেলে। মানে আপনি কিচ্ছু জানেন না, আমিও কিচ্ছু জানি না, ব্যাপারটা এরকম ভাবে শেখার চেষ্টা করবো, দেখি আমরা পারি কিনা। তো চলুন আমরা আবারও মূল যে আলোচনা সেটাতে চলে যাচ্ছি, এলিমেন্টর কেমনে ব্যবহার করে সেটাতে। এলিমেন্টর জিনিসটা কি? এলিমেন্টর হচ্ছে একটি প্লাগইন, যে কোনো পেজ বানাবেন, এক ক্লিক করবেন সব কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন। এই যে দেখেন কত সহজে ছবি সিলেক্ট করবেন ছবি চলে আসবে, মানে এক ক্লিক করবেন নাম চেঞ্জ করা যাবে, ফন্ট বড় করা যাবে, যে কোনো ফন্ট চেঞ্জ করা যাবে, তারপরে হচ্ছে যে কোনো জায়গাতে বাটন দেওয়া যাবে, মানে সব কিছু জাস্ট ক্লিক করে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন আর পাবলিশ করে দিবেন, বাস সাইট রেডি। তার মানে হচ্ছে এলিমেন্টর, এটাকে আমরা পেজ বিল্ডার বলে থাকি। আপনি যদি ওয়ার্ডপ্রেস বেসিকটাও জানেন তাহলে যে কোনো ধরনের ডিজাইন আপনি নিজে থেকে করতে পারবেন। হ্যাঁ, এলিমেন্টর শিখতে আপনার একটু সময় লাগবে, কারণ কি এলিমেন্টরের ব্যাপারটা হচ্ছে কি যে আপনার এলিমেন্টরের ভেতরে অনেক ফাংশন রয়েছে, সেগুলো রপ্ত করতে কোথায় গেলে কি হবে, বাঁকা হবে কোথায়, সোজা হবে কোথায়, এগুলো শিখতে আপনার একটু সময় লাগবে। কিন্তু এগুলো সহজে শেখার ব্যাপারে খুবই সহজ টিউটোরিয়াল আছে, সেগুলো দেখলেই আপনি শিখে যেতে পারবেন। তার মানে এলিমেন্টর যদি আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দেন তাহলে খুব সহজে যে কোনো কাজ আপনি সহজভাবে করতে পারবেন, ক্লিক করবেন হয়ে যাবে। আবার এলিমেন্টরের আরও একটা সুবিধা আছে, সেটা হলো এলিমেন্টর দিয়ে কিন্তু শুধুমাত্র এই ক্লিক করবেন হয়ে যাবে ব্যাপারটা এমন না, পুরো ওয়েবসাইট এক ক্লিকেও বানানো যায়, মানে টেমপ্লেট নিয়ে। আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আপনি যদি ইনভার্টো এলিমেন্টস লিখে সার্চ দেন, ইনভার্টো এলিমেন্টস এটা যদি সার্চ দেন তাহলে একটা ওয়েবসাইট চলে আসবে, এবং এখানে আপনি যদি লিখেন এলিমেন্টর কিট লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এই জায়গাতে বেশ কিছু এলিমেন্টর কিট আপনি পেয়ে যাবেন। কিট মানে কি জিনিস? ধরেন আপনার একটা ই কমার্স সাইট বানাবেন কিংবা পার্সোনাল পোর্টফোলিও বানাবেন, তাহলে আপনার ডিজাইনটা তো নিজে নিজে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। প্রথম কথা হচ্ছে যে আগে নিজে থেকে শিখেন, সবগুলো কাজ ব্যবহার করে শিখেন, তারপরে আপনি এরকম কিটও পাবেন যেটা আপনার সকল ডিজাইন করা আছে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, কিটটা ইম্পোর্ট করে দিবেন, ডিজাইন রেডি হয়ে গেল, আপনার মনের মতো করে ছবি লেখা পরিবর্তন করে দিলেই একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট হয়ে গেল। তার মানে যদি যে কেউ যদি মনে চায় যে আমি একদিনের মধ্যে একটা পুরো ওয়েবসাইট রেডি করে ফেলবো, সে কিন্তু রেডি করে ফেলতে পারে এই এলিমেন্টরের মাধ্যমে। এখানে যে আমার যে ড্যাশবোর্ড কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম, এই যে পাতার ভিতর থেকে আমি নিউ পাতা আমি এটা তৈরি করব এবং এখানে লিখে দিব সিভি, মানে আমি কারিকুলাম ভিটা তৈরি করতে যাচ্ছি, একটা পাতা তৈরি করতে যাচ্ছি এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর ইনস্টল করাটা খুবই সোজা। এলিমেন্টরের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে প্রিমিয়াম। তা আমি ফ্রি ভার্সন ব্যবহার করছি না, আমি প্রিমিয়াম ভার্সন ব্যবহার প্রো, এলিমেন্টর প্রো ব্যবহার করছি, যেটার বাজার মূল্য আমি যদি দেখি এলিমেন্টর প্রো লিখে যদি আমি সার্চ দেই এবং এই সাইটে যদি আমি যাই এবং যদি আমি এখানে প্রাইসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এসেনশিয়াল প্রত্যেক মাসে প্রায় $5, মানে 700 টাকার মতো খরচ হবে আপনার একটা সাইটের জন্য প্রত্যেক মাসে। তো এত টাকা দিয়ে তো আসলে অনেকে সাইট বানাতে পারেন না। আমাদের এজেন্সি অ্যাকাউন্ট আছে, এজেন্সি এই অ্যাকাউন্ট আছে, আমরা প্রায় 1000 সাইটকে আমরা এই এলিমেন্টর দিতে পারবো। তাই আমাদের কাছ থেকে নিলে খুবই সস্তায়, মানে একবারে টাকা দিয়ে দিবেন, আর টাকা দেওয়া লাগবে না। যদিও এটা বাৎসরিক নবায়ন করতে হয়, আপনার নবায়ন না করলেও হবে, মানে একবারই টাকা দিবেন, সারা জীবন ব্যবহার করবেন, মাসিক কোনো টাকা দিতে হবে না, এবং সেটা খুবই সস্তা, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তাই যারা এলিমেন্টর প্রো নিতে চাচ্ছেন যে না আমার প্র্যাকটিসের জন্য এলিমেন্টর প্রোটাও লাগবে, কিছুক্ষণ পরে আমি বুঝাবো যে আসলে প্রোটা কেন দরকার। ফ্রি ভার্সনে সব কিছু হয় না,
তাই প্রো ভার্সন যাদের দরকার তারা আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ দিবেন যে এলিমেন্টর প্রো নিতে চাই, তাহলে আমাদের একজন প্রতিনিধি অবশ্যই আপনাকে প্রাইস সহ আনুষঙ্গিক তথ্য দিয়ে সহযোগিতা করবে। তো আমরা এই যে কিছুক্ষণ আগে অ্যাড ফাইলে ক্লিক করলাম, সিভি এই কথাটা লিখলাম, এইটা লেখার পর পাবলিশ বাটনে ক্লিক করে দিব, তাহলে এই যে এই পাতাটা পাবলিশ হয়ে যাবে। এই পাতাটা এখন ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, করার পর তাহলে আমার এলিমেন্টর দিয়ে এটা ওপেন হবে। আমি আবারও বলছি এটা তখনই হবে যখন আপনার প্লাগইন থেকে এলিমেন্টর ইনস্টল করবেন, তখনই কিন্তু এটা হবে। তো পাতা তৈরি হয়ে গেল। তো আমরা চাচ্ছি যে আমার উপরে নিচে যা যা আছে, যেখানে যা আছে সব ব্ল্যাঙ্ক করে দেবো। আমি একদম খালি পাতা চাই, মানে আমি একটা একদম ব্ল্যাঙ্ক পাতা চাই। সেই ক্ষেত্রে যেটা করবেন, আপনাদের মেবি এলিমেন্টর আপডেট হওয়ার পর উপরের দিকে চলে গেছে, আমার কিন্তু নিচের দিকে আছে। এই একই জিনিস এখানে সেটিংস বলে অপশন পাবেন, উপরের দিকেও পাবেন। এটা আমার নিচের দিকে আছে কারণ আমি আপডেট করিনি বলে এটা। চলেন আমরা আপডেট করে দিই, তা না হলে আপনাদের বোঝাতে অসুবিধা হবে, কারণ আপনি দেখতেছেন একভাবে খুঁজে পাবেন না। মানে আমি টিউটোরিয়াল দিয়েছি কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে আমি আপডেটে ক্লিক করলাম, এই যে এলিমেন্টরটাকে সিলেক্ট করলাম, এলিমেন্টর প্রোটাকেও সিলেক্ট করলাম এবং আপডেট প্লাগইনে ক্লিক করলাম। যেগুলো ক্র্যাক ভার্সন, মানে অনেক সময় ফ্রিতেও এলিমেন্টর প্রো পাওয়া যায়, আমি আবারও বলছি ফ্রিতেও বলবে যে আমার কাছে তো এলিমেন্টর আছে প্রো ভার্সন, এটা টাকা পয়সা লাগে না, ইনস্টল দিলেই হয়ে যায়। সেগুলো ক্র্যাক ভার্সন, সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা থাকতে পারে, কোড থাকতে পারে যেটা আপনার অজান্তে আপনার সাইট থেকে ডাটা চুরি করতে পারে, সাইটটাকে হ্যাক করে ফেলতে পারে। আর যেটা প্রিমিয়াম ভার্সন, ওই যে বললাম আমাদের কাছে এজেন্সি অ্যাকাউন্ট আছে, সেটা কিন্তু অটোমেটিকলি আপডেট হবে। দেখেন এলিমেন্টর প্রো আপডেট হয়ে গেছে, এলিমেন্টরও আপডেট হয়েছে। কিন্তু এটা যদি আমার ক্র্যাক ভার্সন হতো কিংবা জিপিএল ভার্সন হতো, তাহলে কিন্তু আমি এটা অফিসিয়ালি আপডেট করতে পারতাম না। এটা যেমন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট হয়েছে, সেটা কিন্তু হতো না। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প কিছু টাকা খরচ করে হলেও প্রিমিয়াম জিনিসটা ব্যবহার করতে, এটা একটা আলাদা মজা আছে। তাই আমি আবারও বলছি, যারা রিজনেবল প্রাইসে এলিমেন্টর প্রো চাচ্ছেন, ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব। তো এইবার চলেন আমরা যে পাতাটা করলাম পেজের ভিতরে চলে যাই। যাওয়ার পর এখানে এই যে সিভি নামের যে পাতাটা আছে সেটা কিন্তু আছে। এখানে আমি আবার এডিট উইথ এলিমেন্টরে যদি আমি ক্লিক করি তাহলে কি হয় আমরা একটু দেখবো। তো চলেন আমরা মোটামুটি এখন কিন্তু আপডেট দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু উপরের দিকে আছে, মানে আগের মতো না, এটা কিন্তু আপডেট। তা আমরা এখন যে লেআউটটাকে ক্যানভাস করবো, এই যে দেখেন সেটিংস গিয়ার আছে, এখানে ক্লিক করবেন। করার পরে যে দেখেন এখানেও পেজ লেআউট আছে, এখানে ক্লিক করবে। এখানে জাস্ট আপনি এলিমেন্টর ক্যানভাস করে দিবেন, তাহলেই পুরো জিনিসটা ক্যানভাস হয়ে যাবে। দেখেন আগে পিছিয়ে হেডার ফুটার কিচ্ছু নাই, তার মানে ক্যানভাস হয়ে গেছে। এবং নিচের যে অপশনটা সেটা উপরে চলে গেছে, এই যে এই অপশনগুলো এখানে উপরে চলে গেছে। এখন এখানে আবার 1 2 3টার পাশাপাশি এটাও আছে, এটা থিমের কারণে আছে, এটা থিমের কারণে আছে, এটা থিম আছে বলে এই অপশনটা এক্সট্রা আসছে। এটা এটা বাদ দেন, এই প্লাস বাটনে চাপলে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফ্লেক্স বক্স, একটা হচ্ছে গ্রিড। এখন ফ্লেক্স বক্স কখন নেবেন, গ্রিড কখন নেবেন? গ্রিড হইতেছে যখন আপনার একাধিক কলাম লাগবে, বক্স আকারে ধরেন একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম পাশাপাশি লাগবে, তখন আপনি গ্রিড ব্যবহার করবেন। আর ফ্লেক্স বক্স মানে আপনি একটা সেকশন তৈরি করতে চাচ্ছেন, কিন্তু সেই সেকশনের ভিতরে খুব বেশি কলাম নাই। যেমন আমি চাচ্ছি যে উপরের দিকে কারিকুলাম ভিটা লিখবো, নিচের দিকে আমার নাম লিখবো, আর এইটুকুই একটা অংশ করব, মানে উপরের দিকে টাইটেল আকার এইটুকুই অংশ করবো। সেই জন্য আমার গ্রিডের কোনো প্রয়োজন নাই, আর ফ্লেক্স বক্সের দরকার। ফ্লেক্স বক্সে ক্লিক করলে আবার এখানে অনেকগুলো অপশন আছে, সেটা আবার এখানেও কলাম করা যাবে, কয় কলাম করবেন। ফ্লেক্স বক্সের এখানে অ্যারো চিহ্ন আছে, এটা হচ্ছে ডাইরেকশন কলাম, আর এই বাম পাশেরটা হচ্ছে ডিরেকশন রো। মানে এটা হচ্ছে কলাম ভিত্তিক চলবে, মানে আপনি যখন কোনো কিছু নেবেন সেটা নিচের দিকে চলে আসবে, আর যখন আপনি এইটা সিলেক্ট করবেন তখন যা নেবেন সেটা ডান পাশের দিকে চলে যাবে। তা আমি যেহেতু ওপরে একটা অংশ দিতেছি, নিচে আরেকটা, তাহলে সেই ক্ষেত্রে আমি এই যে অ্যারো নিচের দিকে সেটাই আমি নিব। দেখেন এখানে একটা কলাম মানে মানে সেকশন তৈরি হলো। এখন এই সেকশনটার ভিতরে প্লাস বাটন আছে, মানে এখানে একটা ব্ল্যাঙ্ক সেকশন, মানে এলিমেন্টর বলতেছে তুমি যদি কোনো কিছু দিতে চাও, ডিজাইন করতে চাও, তুমি যদি কোনো কিছু এর ভিতরে রাখতে চাও, তাহলে তুমি আগে একটা সেকশন তৈরি করো। এই সেকশনের ভিতরে তুমি কি দিতে চাও তখন তুমি উইজেট টান দাও। তো দেখেন এখানে প্লাস বাটন আছে, এখানে চাপ দিলেও হবে, আবার এখানে প্লাস বাটন আছে, এখানে চাপ দিলেও হবে। এই প্লাস বাটনে আমি চাপ দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি একটা টাইটেল দিতে। এখানে অনেকগুলো আছে যেহেতু, সেক্ষেত্রে আমি টি লিখলাম। দেখেন হেডিং চলে আসছে, টাইটেল হিসাবে হেডিং ব্যবহার করতে পারবো, হেডিং। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম, লেখা এখানে চলে গেল। এই যে দেখেন পিসি পিসি লেখা, কালারটা আবার মিসমিসে কালার। তো আমি চাচ্ছি এই লেখাটা বড় হবে, আমি চাচ্ছি এই লেখাটা বড় হবে এবং মাঝখানে থাকবে এবং ওপরেও যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। তো সেজন্য আমি স্টাইলে ক্লিক করব এবং এখানে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে ক্লিক করে দিব
এবং আমি এর কালারটা পরিবর্তন করে ব্ল্যাক করে দিব, এই ব্ল্যাক করে দিলাম, এবং এখানে টাইপোগ্রাফি থেকে এই কলমের মতো চিহ্নতে ক্লিক করে আমি ইচ্ছা মতো সাইজ করে দিব। দেখেন আমি ইচ্ছা মতো সাইজ করে দিতে পারছি। তো এই ক্ষেত্রে আমি নাম লিখে দিব কারিকুলাম কি ভিটা। দেখেন আমি এখানে এই লেখাটা, এই লেখার উপরে ক্লিক করে কন্টেন্টের ভিতরে গিয়ে আমি জাস্ট কারিকুলাম ভিটা লিখে দিলাম, চলে গেল। প্রথম অক্ষরটা আমি একটু বড় করে দিই, আর ভিটা আমরা একটু বড় করে দিই। এখন এলিমেন্টার বোঝার আগে আরও কিছু বিষয় আপনি ভালো করে বুঝুন, তাহলে পরবর্তী সময় আমি একটা উইজেটের কাজ শিখাই দিব। আই রিপিট, আমি একটা উইজেটের কাজ শিখাই দেবো, ম্যাক্সিমাম উইজেটে আপনি কাজ করতে পারবেন। কারণ এইভাবে আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনেকে শেখা না বলে ওই এলিমেন্টারে অনেক কিছু বুঝতে পারে না। তা আমি একটা উইজেট ভালো করে শেখাতে চাচ্ছি। আচ্ছা, আপনারা কি ইনফরমেশন পাচ্ছেন? একটু তথ্য দেন যে শিখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন? জি জি, শিখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে আজকে। মানে আমরা এই কয়েকদিন এই বিষয়গুলো নিয়ে এলোমেলো ছিলাম, আজকে গুছানো ক্লাস হচ্ছে। আচ্ছা, ইনশাল্লাহ ঠিক আছে। শোনা যাচ্ছে, ভালোভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, শুভ আমাকে পানি খাওয়া তো, পানি। আচ্ছা, ওকে। তো কারিকুলাম ভিটা যখন আমরা এটা নিলাম, আমরা যদি এটাকে এখন ধরেন কথার কথা সে, আমি টেক্সটটা একটু কপি করে রাখি। কথার কথা সে আমার এখন এটা দরকার নাই, এই কলমের উপর রাইট বাটন ক্লিক করে আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, সেটা আলাদা কথা। এখন আমরা শুরু থেকে উইজেটের ব্যাপারটা ভালো করে বুঝি। এই প্লাস বাটনে চেপে আপনি হেডিং নিতে চাচ্ছেন, সেজন্য আমি হেডিং লিখে ছাড়া দিচ্ছি, টেনে নিয়ে এসে এই এয়ারপোর্ট ছাড়ছেন। এই ছাড়ার ব্যাপারটা অনেকে ভুল করেন, আমি আবারও বলছি, টেনে নিয়ে এসে ছাড়া এটা অনেকেই ভুল করেন। দেখেন আমি এটা ক্লিক করলাম, নিচে চলো, এই সেকশনের ভিতরে কিন্তু গেল না, এটা কিন্তু নিচে আরেকটা সেকশন তৈরি হয়ে গেল। তাহলে আমি তো এটা চাইছি, আমি এটা তো চাই না, আমি চাই যে এই ভেতরে আমি যেটা সেকশন নিলাম তার ভিতরে আমি করতে। তো এটার আগে বিসমিল্লাহ করার আগে আপনি কি করবেন? বিসমিল্লাহ করার আগে এই সেকশন যে তৈরি করছেন তার প্রথমে তো কিছুই ছিল না, প্লাস বাটনে চেপে ফ্লেক্স বক্সে চেপে এটা করলেন, সেকশন তৈরি হলো। এখন আমি তো চাই যে এটার একটা নামকরণ করতে, আমি চাই না এটা নামকরণ করতে। এই জায়গাতে স্ট্রাকচার বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই এটার স্ট্রাকচার মগে দাও, যেটা আমরা ফটোশপে লেয়ার লেয়ার থাকে না, লেয়ার, এই লেয়ারের মতো একটা তৈরি হবে। আমি আবারও বলছি যে এই জায়গাতে ক্লিক করবেন। এখন এটা একটা কন্টেনার নেওয়া হয়েছে, এর ভিতরে আপনি ডাবল ক্লিক করবেন, করে লিখবেন যে হচ্ছে হেডিং সেকশন। আপনি অবশ্যই এটা করবেন, তাহলে আপনার মনে থাকবে। আপনার তো একটা ওয়েবসাইটে একটা লেয়ার থাকবে না, বহু লেয়ার থাকবে, নিচে যেতে থাকবে। সেই ক্ষেত্রে আপনি কোন লেয়ারের ভিতরে কি রেখেছেন এটা ট্র্যাক করার জন্য এই স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। এটা অবহেলা করছেন তো মরছেন। মানে প্রথম থেকে আমি যেভাবে শিখাচ্ছি সেইভাবেই কাজ করবেন। আচ্ছা, তাহলে হেডিং সেকশন দিয়ে দিলাম। এর ভিতরে আমি যখন ক্লিক করবো যে অ্যারো চিহ্নতে, সে বলছে এমটি, মানে আমার ভিতরে কিছু নাই। তো এখন আমি এর ভিতরে লেখা দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এই এমটি লেয়ারের ভিতরে প্লাস বাটনে চাপ দিলাম, হেডিংয়ে ক্লিক করলাম, এই টেনে নিয়ে এসে সাবধানে ঠিক নিয়ে গেলে, আমি ছাড়বো না কিন্তু, আমি নিয়ে গেছি কিন্তু মাউস ছেড়ে দেইনি, আমি নিয়ে গেছি। আমি ভালো করে দেখতেছি এটা কি ওপরে যাচ্ছে, এর ভিতরে যাচ্ছে কিনা, ভালো করে দেখে তারপর ছাড়বো। তাহলে দেখেন আমার ঠিক এখন এই হেডিং সেকশনের ভিতরেই, হেডিং যে উইজেটটা সেটা গেল। এটা যদি আমি এই চোখের মতো চিহ্নতে ক্লিক করি তাহলে সেটা মিউট হয়ে যাবে, দেখাবে না। আবার এরপরে ক্লিক করলে সেটা দেখাবে, দেখতেই পাচ্ছেন। তার মানে ওই সেকশনের ভিতরেই গেছে, আমি এটা কনফার্ম হয়ে গেছি। এরপর ম্যাক্সিমাম উইজেটের ভিতরে তিনটা অংশ থাকে, ভালো করে দেখেন। ম্যাক্সিমাম উইজেটের ভিতরে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে স্টাইল, আর হচ্ছে অ্যাডভান্স। এই তিনটা অংশ যদি আপনি ভালো করে বুঝেন তাহলে ম্যাক্সিমাম উইজেট দিয়ে কাজ করতে পারেন। উইজেট কি মাথার ভিতরে না ঢুকলে, আমি কিছুক্ষণ আগে আবারও বলছি, হেল্পার, এরা টুলস। এই যে একটা সাইকেল মেকারের যেমন শ্রেণী থাকে, হাতুর থাকে, প্লাস থাকে, এগুলো যেমন টুলসে তার সাইকেলটা মেকারি করে, ঠিক তেমনিভাবে একটা এলিমেন্টরের যে বিভিন্ন ধরনের টুলস, সেগুলোকে আমরা বলি উইজেট। তা উইজেটগুলো আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা অপশন থাকে, কন্টেন্ট, স্টাইল, অ্যাডভান্স। কন্টেন্টের কাজ হইতেছে যে এই যে সেকশনটা আমরা যে নিলাম, মানে যে উইজেটটা আমরা নিলাম, সেটার ভিতরে কি কি এলিমেন্ট থাকবে, কি কি জিনিস থাকবে, সেটা হচ্ছে কন্টেন্টের কাজ। স্টাইলের কাজ হচ্ছে যে ওই যে এলিমেন্টগুলো থাকলো সেটা মোটা হবে কি চিকন হবে কি, কালার হবে কি, বড় হবে না ছোট হবে, ফন্ট কি হবে, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে স্টাইলের কাজ। অ্যাডভান্সের কাজ হচ্ছে এর প্যাডিং, মার্জিন, তারপরে হচ্ছে এর অ্যানিমেশন থাকবে কিনা, তারপরে এর আলাদা ক্লাস হবে কিনা, এর ব্যাকগ্রাউন্ডে কিছু যাবে কিনা, এর বর্ডার হবে কিনা, এরকম আনুষঙ্গিক যে কাজগুলো সেটা কিন্তু অ্যাডভান্স সেকশন থেকে করতে হয়। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইজেটের কন্টেন্ট এবং স্টাইল ক্ষেত্রেই কাজ শেষ হয়ে যায়। তারপরেও যদি আপনার মনে হয় যে আরও কিছু করব, তাহলে আপনি চাইলে অ্যাডভান্স অপশনটাও চেক করতে পারেন।
আশা করি এই তিনটা অপশন আপনার মাথার ভিতরে ঢুকে গেছে। এবার আসেন এই হেডিংটা নিয়ে একটু খেলাধুলা করি। হেডিংয়ে যদি আমি কন্টেন্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে বলতেছে কি তুমি কি টাইটেল পরিবর্তন করতে চাও, তাহলে এখানে টাইটেল পরিবর্তন করো। তাহলে যেমন আমি এখানে লিখলাম যে কিছুক্ষণ আগে যে কপি পেস্ট করে রাখছিলাম কারিকুলাম ভিটা লিখে দিলাম, দেখেন এখানে লিখছি অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে গিয়েছে। আর কি থাকতে পারে একটা হেডিং এর ভিতরে, একটা হেডিং যে উইজেট, তারা তো চিন্তা ভাবনা করেই এটা উইজেটটা বানাইছে যে উইজেটের ভিতরে আর কি কি থাকা দরকার আছে। যেমন আমি চাই যে এখানে কেউ ক্লিক করলে কোনো জায়গাতে যাবে, নিশ্চয়ই এখানে লিঙ্ক দেওয়া আছে, এই দেখেন দেখেন লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি গুগল, যদি আপনি গুগলের কোনো লিঙ্ক যদি google.com লিখে এই লিঙ্কটা কপি করে নিয়ে এসে যদি আপনি এখানে এই পেস্ট করে দিতেন, তাহলে এই লিঙ্কের উপর যদি কেউ ক্লিক করতো তাহলে অটোমেটিক গুগলে চলে যাবে। এমনকি এই সেটিংস অপশন থেকে লিঙ্কটা কি হবে, ওইখানেই ওপেন হবে না নিউ ট্যাবে ওপেন হবে, নিউ উইন্ডোতে ওপেন হবে, সেটাও আপনি করে দিতে পারবেন। আমি নিশ্চয়ই বুঝাতে পারছি। তার মানে এখানে যখন কোনো লিঙ্ক দিবেন, যে কোনো জায়গাতে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আপনার এরকম একটা গিয়ারের মতো চিহ্ন পাবেন, আর এরকম একটা ডাটাবেজের মতো এরকম মানে ডিস্কের মতো একটা জায়গা পাবেন। এখন এই জিনিসটা কি প্রতিটার কাছেই এরকম পাবেন, যেমন এই টাইটেলের কাছেও কিন্তু আছে এটা। এই যে দেখেন এরকম ডাইনামিক, এটাকে ডাইনামিক ট্যাগ বলে। এখন এরকমও তো হতে পারে যে এই লেখাটা আপনি ম্যানুয়ালি লেখা আসবে না, এই লেখাটা আপনি যখন এক জায়গায় পরিবর্তন করবেন অটোমেটিকলি এখানকার লেখা পরিবর্তন হবে। এটা একটু অ্যাডভান্স, যেটা অন্য ক্লাসে আমরা ভালো করে শিখবো। এটাও আপনি করতে পারেন ডাইনামিক ট্যাগ দেওয়ার মাধ্যমে, যে আমি এটা কারিকুলাম ভিটা লিখলাম, এরকম আমি চাই না, আমি তো বারবার এই পেজটা এডিট করতে চাই না, আমি একটা অপশন করতে চাই যে আমি ওইখানে পরিবর্তন করব, অটোমেটিক এই জায়গাতে পরিবর্তন হয়ে যাবে, সেই ক্ষেত্রে ডাইনামিক ট্যাগ কাজে দিবে। আর গিয়ারের মতো যে চিহ্নটা সেটা সেটিংসের ক্ষেত্রে কাজে দেয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ছোট ছোট বিষয়গুলো বাদ দিবেন না। এবার আসেন HTML ট্যাগ। এরা লেখা ছোট হতে পারে বটে, কিন্তু এই ট্যাগটা কি হবে, H1 H2 H3 এগুলো কি হবে। যারা HTML এর বেসিক জানেন তারা জানেন যে কোনো হেডিং লিখতে হলে H1 H2 দিতে হয়। আবার গুগল মামাও H2 H1 এগুলো পছন্দ করে, মানে ওই লেখাগুলো যেখানে থাকে সেটাই খুঁজে বের করে সে গুগল র্যাঙ্কিং করে। তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডিং যেটা সেটা H2 হওয়া উচিত, তাই দেখেন এখানে H2 করা আছে আর কি। ওকে, সো এখন স্টাইলে গিয়ে আপনি এই জায়গাতে আপনি চাইলে এটার যে কালার, সেই কালারটা আপনি চাইলে ব্ল্যাক কিংবা যে কোনো কালার পরিবর্তন করতে পারেন, এটা মিডিলে নিতে পারেন। আবার এই যে টাইপোগ্রাফিটাও মজার জিনিস, এই টাইপোগ্রাফিতে ক্লিক করে আপনি চাইলে যে সাইজ, এর সাইজ কম বেশি করতে পারেন। আবার এখানে যে ফন্ট আছে, প্রচুর ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট পরিবর্তন করে দিবেন, এখানে ডিজাইন পরিবর্তন হয়ে যাবে। আপনার যদি কোনো ফন্ট সম্পর্কে ধারণা না থাকে আগে থেকে, এখানে আপনার ধারণারও দরকার নাই, আপনার ফন্টে যাবেন তখন অটোমেটিক দেখাবে যে ফন্টটা কেমন লাগতেছে, মানে এই ফন্ট পরিবর্তন করার আগেই আপনি দেখতে পাবেন যে ফন্টটা আসলে কেমন লাগবে। দেখুন এটা দিলেন, দেখেন ডিজাইনটা পরিবর্তন হয়ে গেল, এরকম হয়ে গেল। তার মানে যেন তেন হাঙ্কু পাঙ্কু ফন্ট ব্যবহার না করে হয় ইংরেজির ক্ষেত্রে রোবোটো ব্যবহার করবেন, অথবা এরিয়াল ব্যবহার করবেন, অথবা পপিন্স ব্যবহার করুন। আমি সব ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে এই 3-4টা ফন্ট ব্যবহার করি। আই রিপিট, রোবোটো, পপিন্স অথবা এরিয়াল, ইম্প্যাক্ট, এই ফন্টগুলো ব্যবহার করি। দেখেন ইম্প্যাক্ট ফন্টটাও একটু মোটা সোটা ফন্ট, তো সেই ক্ষেত্রে ইম্প্যাক্ট ফন্টটা মনে হয় এখানে দেখাচ্ছে না, এরিয়ালটা দেখাতে পারেন। এরিয়াল ফন্টটাতে যদি আপনি যান এবং এটা যদি আপনি এই যে ওয়েটে গিয়ে আপনি যদি একদম বোল্ড করে দেন, দেখেন এটা মোটা সোটা ফন্ট। তো সেই ক্ষেত্রে এই 3-4টা ফন্ট ব্যবহার করবেন, তখন আপনার কাছে পরিচিত মনে হবে। কেন মনে হবে আমি একটু বলি। দেখেন বইয়ের লেখাগুলো সব একরকম না, সুন্দর সুন্দর, ওইটা সুতনি এমজি ফন্ট দিয়ে লেখা, কিংবা সোলাইমান লিপি কিংবা কালপুরুষ, এই ফন্টগুলো সব একই রকম। কিংবা এই হচ্ছে বাংলার ক্ষেত্রে কথা বলছি আমি, কিংবা হচ্ছে নোটো সেন্স শেরফ নামের ফন্ট আছে, এগুলো। এখন স্যার এত চাপ দিয়েন না, এত কিছু মনে থাকবে, আপনার মনে আছে কিভাবে, একটু সূত্রটা বলেন তো। ভাই আমার কোনো সূত্র নাই, আমি 10 বছর ধরে যা শিখছি কিংবা 5 বছর ধরে যা শিখছি আপনাকে আমি এখন বলে দিচ্ছি, এগুলো নোট করে রাখবেন, এটা তো আপনার মনে থাকবে না, এগুলো তো আপনার মুখস্থ করতে হবে। যেমন আপনি যদি ডাক্তারি পড়তে আসেন, আপনার ওষুধের নাম তো মনে রাখতেই হবে, ডিজিজগুলোর নাম মনে রাখতে হবে, এগুলো আপনার মাথায় প্রেশার মনে হবে যে ধর এগুলো মনে রাখবো না আমি, ছেড়ে দে এগুলো মনে করবেন। কিন্তু এটা কখনো করবেন না। আমি যে ক্লাস নিচ্ছি এগুলো নোট করবেন, যে স্যার কোন কোন ফন্টগুলো বলে গেল, বাংলার ক্ষেত্রে কি কি বলে গেল, ইংরেজির ক্ষেত্রে কি কি বলে গেল, এটা আমি লিখে রাখবো। এটা যদি আপনি না ধরেন তাহলে ডেভেলপার হবেন কিন্তু ভালো ডেভেলপার হবেন না, ডিজাইনার হবেন ভালো ডিজাইনার হবেন না। তো যাই হোক, আমরা একটা ফন্ট নিয়ে নিয়েছি। তাহলে আমি বললাম টাইপোগ্রাফিরই এত অংশ। তো টাইপোগ্রাফির ভিতরে আপনি ফন্ট চেঞ্জ করতে পাচ্ছেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পাচ্ছেন। এই ফন্টের সাইজ আবার পিক্সেল আকারে করতে পারবেন, ইএম আকারে করতে পারবেন, আর ইএম আকারে করতে পারবেন। তো সব ক্ষেত্রে আমি যেটা রেসপন্সিভ তো করতে হবে, তাই না, পুরো জিনিসটা রেসপন্সিভ করতে হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো ইএম ফন্ট করতে পারেন, ইএম, কিংবা আপনি যদি এখানে বড় করেন দেখেন ইএম কিংবা আর ইএম করলে হবে কি,
যে আপনার মোবাইলের ডিভাইস অনুযায়ী এটা যখন আপনি ছোট করে দিবেন তখন অটোমেটিকলি সে ছোট হয়ে যাবে। আর পিক্সেল করে দিলে বড় বড়ই থাকবে। যেমন দেখেন আমি যদি এখানে একটু বড় করে দেই, একদম বড়, আমি যদি এটা ছোট করে দিই, মানে মোবাইল ডিভাইসে নেই, দেখেন এটা সুন্দর দেখাচ্ছে, মানে মোবাইল ডিভাইসেও সুন্দর দেখাচ্ছে, বড় ডিভাইসেও সুন্দর দেখাচ্ছে। তার মানে এটা রেসপন্সিভ হবে। তাই ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে পিক্সেল ব্যতীত আপনি ইএম অথবা আরইএম করবেন, এটা রেসপন্সিভের ক্ষেত্রে অনেক ভালো কাজ দেয়। এখানে ফন্ট ওয়েট, মানে ফন্টটা মোটা হবে কি চিকন হবে কি পাতলা হবে, দেখেন কত পাতলা হয়ে গেছে। এই জায়গাতে একটু মোটা হবে, লাইট হবে, আপনি আর একটু বোল্ড করতে পারবেন, এরকম আর কি। তারপরে যেমন যদি 2 লাইন হয়ে যায়, লাইন হাইট কম বেশি করলে, যে লাইন হাইট এটা যদি কম বেশি করেন তাহলে লাইন হাইট মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কম বেশি হবে। লেটার স্পেসিং করলে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব, যেমন অনেক ডিজাইনের ক্ষেত্রে দেখেন এরকম ফাঁকা ফাঁকা থাকে, এটাও আপনি করতে পারবেন। এটা আমি জিরোই রাখতেছি আপাতত। তো এই হলো টাইপোগ্রাফির কাজ। টাইপোগ্রাফিতে অনেক কিছু আছে। আমি কিন্তু ছিলাম 3টা পয়েন্টের 2য় নাম্বার পয়েন্টে, মানে স্টাইলে ছিলাম টাইপোগ্রাফি দেখাচ্ছিলাম। টেক স্ট্রোক হবে কিনা, মানে চারিদিকে কোনো কালারফুল কোনো স্ট্রোক হবে কিনা। ধরেন আমি এখানে একটা হলুদ কালারের স্ট্রোক দিতে যাচ্ছি, এই হলুদ দিলাম এবং স্ট্রোকটা একটু বেশি, এই দেখেন লেখার চারপাশে একটা স্ট্রোক হয়ে গেল হলুদ। ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে দেয়। এখন দেওয়ার পর আপনার মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, তখন কি করবেন, এই যে এখানে চাকার উপর ক্লিক করবেন, এখানে একটা গোল, এই জায়গাতে ক্লিক করলে ডিফল্ট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা মুছতে পারেন না অনেকে, সেই ক্ষেত্রে ওই চাকার উপর ক্লিক করবেন, যে কোনো জায়গাতে ওরকম গোল চিহ্ন থাকলে ক্লিক করবেন, ডিফল্ট হয়ে যাবে। টেক্সট শ্যাডো, যদি আপনি কোনো শ্যাডো দিতে চান, মানে এই যে আপনার হচ্ছে ব্লারের পরিমাণটা কমান, হরিজন্টাল, এই যে শ্যাডো দেখতেছেন শ্যাডো, এই শ্যাডো আপনি এখান থেকে দিতে পারেন। অনেক সময় লেখাটা সুন্দর করার জন্য এটা করে। তা আমি এখান থেকে জাস্ট আমি ডিফল্ট করে দিলাম। ব্লেন্ড মোডও আছে, এগুলো অন্য সময় আমরা ভালো করে শিখবো। তার মানে স্টাইল থেকে অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো, এগুলো আপনারা জেনে গেলেন। এগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কাজে দিবে, সব জায়গাতেই, প্রায় সব জায়গাতেই কাজে দেবে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলি, দেখেন একটু খেয়াল করে, যে আপনার এই জায়গাতে ডেস্কটপ মোড আছে, আপনি চাইতেছেন ডেস্কটপ মোডে এটা মাঝখানে থাকবে, মোবাইল মোডে আবার বাম পাশে থাকবে। আপনি যদি এই যে উপরের দিকে যে মোবাইল মোড নিলেন, নেওয়ার পর এখানে কিন্তু মোবাইলের মতো আইকনটা চেঞ্জ হয়ে গেল, এখন আপনি বাম পাশে দেন, তাহলে এখন একটু ম্যাজিকটা দেখেন। আমি যদি ডেস্কটপ থেকে ভিজিট করি তাহলে সেটা মিডিলে দেখাবে, আমি যদি মোবাইল থেকে ভিজিট করি সেটা বাম পাশে দেখাবে। এই রেসপন্সিভ ক্র্যাক করার জন্য আমি এক্সট্রা একটা মেন্টরিং ক্লাস নিব। আপনারা যারা প্রিমিয়াম কোর্সে আছেন তারা অবশ্যই এই ক্লাসটা পাবেন। এইটা যদি একবার ক্র্যাক করতে পারেন, মানে এটা যদি আপনি ভেঙে ফেলতে পারেন, এটা যদি আপনি একবার বুঝে যেতে পারেন, তাহলে এটা যে কত উপযোগী, এটা যে কি সুন্দর কাজ করবে আপনার। মানে আপনি চাচ্ছেন বড় স্ক্রিনে একরকম দেখাতে, ছোট স্ক্রিনে আরেক রকম দেখাতে, এটা দারুণ কাজের জিনিস। তাই সেই ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এটাও আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করব এক ক্লাসে, যেহেতু অনেক আলোচনা করা যাবে না, অলরেডি 1 ঘন্টা পার করে ফেলেছি। তো আমি শুধু 3টা অপশন আমি দেখাই বুঝাই দেই, তাহলে আপনারা অবশ্যই এগুলো কাজে লাগাতে পারবেন। এবার আমরা অ্যাডভান্স অপশনে চলে যাই। মোটামুটি হেডিংয়ের বেসিক অপশনে ছিলাম, অ্যাডভান্সে চলে যাই। যাওয়ার পর এখানেও লেআউট যেটা আছে, মার্জিন প্যাডিং আছে। আপনি চাইলে যদি মনে করেন যে না আমি ওপরের দিকে একটু মার্জিন দিব, তাহলে আপনি চাইলে এই লিঙ্কের জায়গাতে আনলিঙ্ক করে দিবেন। এখন শুধু টপেই আপনি 100 করে দিলেন, তাহলে দেখেন উপর থেকে 100 পিক্সেল নিচের দিকে নেমে গেল, মানে এইটুকু মার্জিন হলো। এই মার্জিন আপনি চাইলে এখান থেকে করতে পারেন। আমি কেন প্রথমে লিঙ্কে ক্লিক করার কথা বললাম, এটা যদি ক্লিক না করতেন, এখানে 100 দিলে চারিদিকে 100 হয়ে গেছে, দেখ উপরেও 100, ডানেও 100, বামেও 100, মানে 200 হয়ে গেছে। এই যে 200 দিচ্ছি, 200 হয়ে গেছে। আর যদি আপনি 0 করে দিই, 0, এটা যদি আপনি ক্লিক করে না রাখেন, তাহলে যতটুকু আপনি করবেন, মানে যদি টপে করেন তাহলে টপেই হবে, লেফটে করলে লেফটেই হবে, রাইটে করলে রাইটেই হবে। মার্জিন আর প্যাডিং জিনিসটা কি, যে সরাসরি মানে সরবে। একটা মার্জিনটা কি জিনিস, একদম পুরো জিনিসটাকেই সরাবে, আর প্যাডিং মানে ভেতর থেকে সরাবে। মার্জিন ভার্সেস প্যাডিং যদি আপনি লিখেন ইমেজে, তাহলে বুঝতে পারবেন। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা জানতেই হবে আপনাকে, মার্জিন ভার্সেস প্যাডিং। একটু কথা বলি ভাইয়া, এইটা অনেকদিন থেকে আর কি, মানে এটাতে একটু সমস্যায় পড়ছিলাম, তো এখন ক্লিয়ার হলাম। এটা অবশ্য খোঁজাও হয়নি ওইরকম, তবে খুবই সমস্যা করছিল, এটা আজকে ক্লিয়ার হলাম। ভেরি গুড, ভেরি গুড। ওই লিঙ্ক ওই জন্য সমস্যা হইতো, মানে সব দিকেই হয়ে যাইতো, এটা বুঝতে পারতাম না যে কি ব্যাপার, দিলে একটা চেঞ্জ করতেছি সবগুলাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাক, এখন বুঝতে পারলাম। এই প্রবলেমটা ফেস করছিলাম। আচ্ছা, আপনি কি খেয়াল করেন বা আপনারা কি খেয়াল করেন যে আমি যখন ক্লাস নেই তখন খুঁটিনাটি বিষয় যেগুলো মানুষ এড়াই যায় সেগুলো আমি বলি, কারণ কি আমি জানি যে একজন ডেভেলপার কিংবা যারা বিগিনার তারা কোন জিনিসটা মিসিং করতে পারে, কিংবা কোন জিনিসটা তার প্রবলেম হলে সাইট ডিজাইন করতে পারে না সে ভালোভাবে। এটা আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমি আমি আমার ক্রেডিট নিচ্ছি না, মানে আমি আমার বাহবা আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি না, কিন্তু আমি চাই যে আপনারা যদি শিখেন তাহলে ভালো করে শিখেন।
একদম বেসিক এন্ট্রি লেভেলে শিখেন। ক্লাসে মনোযোগ কখনো 1 সেকেন্ডের জন্য হারাবেন না। তাই দেখবেন যে এখান থেকে কোনো না কোনোভাবে আপনি শিখতে পাচ্ছেন। আর থ্যাংক ইউ, আপনি যেহেতু আমার ক্লাস করে উপকার পাচ্ছেন কিংবা আপনি হয়তো বা শিখতে পারছেন, ক্লিয়ার হচ্ছেন, এটা শুনলে আমার অনুপ্রেরণা জাগে যে না ঠিক আছে, আমার ক্লাস শিখে কেউ হয়তো বা মানে মানে শিখতে পারছে আর কি। এবার দেখেন মার্জিন প্যাডিং জিনিসটা কি, এটা না বোঝার কারণে অনেকই প্রবলেম পড়বেন, আপনি বুঝতে হবে। ধরেন এই যে কন্টেন্টের যে ভেতরের অংশ সেটা হচ্ছে প্যাডিং, আর কন্টেন্টের যে বাহিরের অংশ সেটা হচ্ছে মার্জিন। কথাটাকে বোঝানোর ক্ষেত্রে আমরা যে পেজটাকে কাজ করতেছিলাম, কোন পেজটাকে, এই পেজটা কাজ করছিলাম, ধরেন আমি এখান থেকে আমি 100টাকে চারিদিকে এই লিঙ্কটা করাই নিলাম। লিঙ্কটা করানোর পর আমি হচ্ছে এখানে মার্জিনটা সব 0 করে দিলাম। এখন আমি স্টাইল থেকে মানে অ্যাডভান্স থেকে আমি এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা হচ্ছে কালার দিব, ধরেন এই লাল কালার টাইপের দিলাম, কালার দিলাম। এখন আপনারা ভালো করে বুঝতে পারেন, এটা তো আমি প্রথমে লিখেছি, তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড থেকে। এখন লেআউটে গিয়ে যদি আমি এখানে মার্জিন দেই 100, তাহলে দেখেন চারিদিক থেকে 100 পিক্সেল কিন্তু সে সরে গেছে। এই জিনিসটাই যদি আমি প্যাডিংয়ে দিতাম তাহলে কি হতো, তাহলে যদি এখানে 100 করতাম তাহলে ভেতর থেকে সে সরছে। এই জিনিসটা যদি মাথায় ঢোকাতে পারেন এখন ইমিডিয়েট, যদি ঢুকাই ফেলতে পারেন যে ও আচ্ছা ব্যাপারটা এই, তাহলে আপনি যে কোনো ডিজাইন করতে এত সহজ হবে আপনার জন্য। মার্জিন প্যাডিং ভুল হওয়ার জন্য ডিজাইন ভালো হয় না। তো সেক্ষেত্রে এইটুকু শুধু মনে রাখবেন, কন্টেন্টের ভেতরের অংশ যদি আপনি সরাতে চান, মানে চারিদিকে ডানে বামে সরাতে চান, তাহলে সেটা প্যাডিং করতে হবে। আর কন্টেন্টের বাইরে থেকে যদি সরাতে চান তাহলে সেটা মার্জিন করতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন? জি, বুঝতে পারছি। ওকে, সো আমরা মার্জিন প্যাডিং এর ব্যাপারটা জেনে গেলাম। আমরা ছিলাম অ্যাডভান্স অপশনে, যে অপশনে আমরা কাজ শিখছিলাম। তো আমরা এটাও 0 করে দিলাম, এটা 100 না করে আমরা হয়তো বা একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 15 করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগছে। কারিকুলাম ভিটা। এখন আমার মনে হচ্ছে লালের ভিতরে কালোটা দিলে ভালো লাগতেছে না, সেই জন্য আমি স্টাইলে চলে গেলাম, টেক্সের কালার হোয়াইট করে দিব, তাহলে আমার হোয়াইট হয়ে যাবে। দেখেন টেক্সের কালার হোয়াইট হয়ে গিয়েছে। তাহলে আশা করি মোটামুটি কন্টেন্ট এই যে মানে অ্যাডভান্সের আরও অনেক সব অপশন আছে, সেগুলো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। নেক্সট ক্লাসে এই করব। এখন আরও বেশ কিছু উইজেট আছে, সেই উইজেটগুলো একটু ঝটপট আমি দেখি যে এই যে যতটুকু আমি জানলাম সেগুলো আমার অন্য উইজেটেও কাজ করে কিনা, মানে অন্য ক্ষেত্রে। আমি যেহেতু বলছিলাম যে 3টে অপশন শিখলে আপনার মোটামুটি ভালো জানা হয়ে যাবে। তো আমি চাচ্ছি, যেহেতু কারিকুলাম ভিটা আছে, তো আমি এইখানে এক পাশে আমি লেখা দিতে চাচ্ছি আর এক পাশে আমার ছবি দিতে চাচ্ছি। তো সেটা আমি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি তো হেডিং সেকশন করেছি, হেডিং সেকশনের নিচে আরেকটা সেকশন করব, সেজন্য আবারও প্লাস বাটনে চেপে ফ্লেক্স বক্স চেপে এই যে এখন আমি 2টা কলাম নিব। দেখেন আমি আর তখন প্রথমটা নিয়েছিলাম, এখন এই 2টা কলাম নিব। তাহলে কি হলো, 2টা কলাম তৈরি হলো, এই পাশে বাম পাশে একটা, ডান পাশে একটা। তো ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমার নাম টাম থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এই প্লাস বাটনে চেপে আবারও হেডিং লিখে এখানে আপনি টাইনে ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার হেডিংটা হলো। এখন আপনি চাইতেছেন এই যে এখানে যতটুকু সাইজ দিছি ঠিক এটারও সেই সাইজই হবে, সেরকমই কালার হবে। চাইলে আপনি এরপর রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন এবং এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্টাইল করবেন। পেস্ট স্টাইল করলে ওপরের ডিজাইনটা এখানে লেখার পরিবর্তন না হয়ে শুধু ওর ডিজাইনটা এখানে কপি পেস্ট হয়ে যাবে। ব্যাপারটা খুবই চমৎকার, মানে যে কোনো কিছুর অংশর যে ডিজাইনটা আপনি করেছেন, এই যে আমাকে ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগতো, প্যাডিং দেওয়া লাগতো, তারপরে হচ্ছে এই যে এই পুরো কাজটা করা লাগতো। তো সেই ক্ষেত্রে আমি এক ক্লিকে রাইট বাটন ক্লিক করে কপি করছি এবং রাইট বাটন ক্লিক করে অবশ্যই পেস্ট করবেন না, পেস্ট করলে তো পুরোটা পেস্ট হয়ে যাবে। এখানে আমি চাচ্ছি শুধুমাত্র স্টাইলটা পেস্ট করব, তাহলে ফন্টের সাইজ পরিবর্তন করলাম, ফন্ট পরিবর্তন করছি, সকল কিছু পরিবর্তন করছি, কিন্তু এক ক্লিকেই ডিজাইনটা পেস্ট হয়ে গেল। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আপনি চাইলে আবার এটাকে আবার ম্যানুয়ালি স্টাইলে গিয়ে একটু চাইলে মনে করেন যে আমি ফন্ট সাইজটা আর একটু ছোটো করে দেবো, চাইলে পারবেন। আপনি চাইলে অ্যাডভান্সে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম সেটা লাল থেকে আমি চাইলে একটু অন্য কালার নীল করে দিতে পারলাম, ব্যাপারটা এরকম আর কি। তো এটারও কিন্তু আপনি হেডিং দিয়ে দিলেন, এরপর আপনি একটা টেক্সট বক্স দিতে চান, এখানে মেলা লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন টেক্সট কথাটা লিখেন, টেক্সট এডিটর বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেখেন এখানে আমি যখন টানি ছাড়ি দিচ্ছি তখন এই যে নীল মতো জিনিস সেটা বামে দেখাচ্ছে, আবার এখানে যদি একটু নিয়ে আসার চেষ্টা করছি তখন এটা ডানে দেখাচ্ছে, আবার একটু ভালো করে যখন ধরছে তখন এটা নিচে দেখাচ্ছে। তার মানে আপনি যখন এটা টেনে ছাড়বেন তখন এক্স্যাক্টলি কোন জায়গায় ছাড়তেছেন সেইটা ভালো করে লক্ষ্য করে তারপর ছাড়বেন, তাছাড়া ছাড়বেন না, দেখবেন ভুল ভুল জায়গাতে মাউস ছেড়ে দিয়েছেন, কাজ হবে না। তাই সেই ক্ষেত্রে আমি একদম নিচে এসে আমি এটা ছাড়লাম, দেখেন লেখাও চলে আসছে। এই জায়গাতে আমি কিছু লেখা আরও কপি পেস্ট করে দিলাম যাতে করে লেখাটা একটু বড় দেখায়, দেখেন লেখা চলে আসছে।
এই লেখাগুলোরও দেখেন স্টাইল আছে, টেক্সট কালার আছে, টাইপোগ্রাফি আছে, মিলতেছে। দেখেন আমি কিন্তু দুইটা উইজেটের কাজ দেখাচ্ছি, একটা টেক্সট এডিটর আর একটা হচ্ছে হেডিং, দুইটারই কিন্তু প্রায় সেম জিনিস। তাহলে এটা হয়ে গেল। এবার ইমেজে যাই, আমরা ইমেজে যাব। তো সেক্ষেত্রে আবার প্লাস বাটনে চাপ দিলাম, আই এম লিখে ইমেজ চলে আসছে, এখানে টেনে ছেড়ে দিলাম, দেখেন এখানে ইমেজ চলে আসছে। এই জায়গাতে আমার চাইলে এখানে ক্লিক করব। কোথায় ক্লিক করলাম? এই যে এখানে চুজ ইমেজ, এখানে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব এবং সেটিংস থেকে আমার যদি কোনো ছবি থাকে সেই ছবিটা আমরা দিব। যেমন নিউ ফোল্ডারের ভিতরে এখানে আমার ছবি আছে কিছু, আচ্ছা ওগুলো দিতে যাচ্ছি না, আমি স্কোয়ার ছবি চাচ্ছি, স্কোয়ার ছবি, ধরুন আমি এই ছবিটা দিতে যাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট সিলেক্ট বাটনে ক্লিক করে দিলাম, দেখেন ছবিটা চলে আসছে। এখন ছবি দেওয়ার ক্ষেত্রে আপনারা যারা একদম নতুন তারা ছবি দুই ধরনের হয়, মানে ছবি অনেক ধরনের হয়, তবে দুই ধরনের বিষয়টা মনে রাখবেন। একটা হচ্ছে পিএনজি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি পিএনজি করে করছেন, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর একটা হচ্ছে জেপিজি, জেপিজি মানে সেটা যেটার ব্যাকগ্রাউন্ড সহ আছে। তো আমি এটা পিএনজি মোড দিয়েছি যাতে করে এটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমি দিই, অ্যাডভান্সে গিয়ে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে দেই, ধরুন আমি লাল দিলাম, তা দেখুন আমার ছবিটা থাকলো, পেছনের কালার কিন্তু লাল হয়ে গেল। এটা যদি জেপিজি হতো তাহলে কিন্তু আপনার এরকম ব্যাকগ্রাউন্ডে কালার আপনি পরিবর্তন করতে পারতেন না। এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানবো, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি এটা দিতে, এখন এটা দিব না, আমি এটাকে কালার দিব না এখন। তো সেই ক্ষেত্রে কালারের উপর ক্লিক করে এই যে ডিফল্ট এই যে ক্লিয়ারে ক্লিক করবো আমরা, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইলে এটাকে একটু বড় ছোট করতে পারবো, দেখেন আমি এই যে এখানে টেনে এই যে মাঝখানে যে এটা আছে সেটাকে টেনে আমি বড় ছোট করতে পারবো চাইলে। এই যে দেখেন বড় ছোট হয়ে গেল। তো এখন আপনি চাইলে এখানে আরও কিছু অপশন দিতে পারেন, দিয়ে ফাইনালি আপনি এটাকে যেটা করবেন সেটা হলো যে পাবলিশ বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনার এই পাতাটা, কারিকুলাম ভিটার পাতাটা আপনার পাবলিশ হয়ে যাবে। তার মানে একটা পাতাতে আপনি জাস্ট হেডিং, তার সাব হেডিং, তারপরে কিছু লেখা, ছবি দিতে পারবেন। এখন প্রশ্ন হলো স্যার কই পুরোটা তো দেখালেন না। দেখেন আমিও তো মানুষ, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, বেসিক শেখানোর জন্য অনেক কিছু আপনাদের আলোচনা করছি। তো একটা ক্লাসে তো সবগুলো দেখানো পসিবল না, আর আপনারও হজম হবে না। তাই আস্তে আস্তে আমরা মেন্টরিং ক্লাসগুলোতে আমরা ভালো করে এটা শিখবো। আমার যতটুকু অভিজ্ঞতা আছে সব নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে লোড নিতে জানতে হবে যে আমি জানছি, বুঝছি, এইটুকু আমি প্র্যাকটিস করে পারবো। তাহলে দেখবেন যে আপনি যতটুকু আমি বিস্তারিত বলেছি সেগুলো সহজ যদি প্র্যাকটিস করেন আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। তো আজকে দেখেন এখানে এই যে স্ট্রাকচারের কথা বলছিলাম, এখানে আমি কিন্তু কন্টেনার দুইটা নিচ্ছি, একটা হচ্ছে হেডিং, তার ভিতরে একটাই উইজেট আছে, আর একটা কন্টেনার নিচে পড়ে, তার ভিতরে দুইটা আছে, কন্টেনারের ভিতরে আবার দুইটা কন্টেনার নিচে, যে দুই কলামের কথা বলছিলাম। প্রথম কলামের ভিতরে হেডিং আছে আর টেক্সট এডিটর আছে, দ্বিতীয় কলামের ভিতরে শুধুমাত্র ইমেজ আছে। এই যে আপনি ট্র্যাক করতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি পরবর্তী সময় আরও অনেক কাজ করতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স যে বিষয়গুলো রয়েছে কিংবা এলিমেন্টারির আরও অনেক বিষয় আছে বেসিক, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এই ক্লাসটা আমি দুই ভাগে ভাগ করার চেষ্টা করব, যাতে করে আপনারা প্রথম ভাগে মোটামুটি বেসিকটা শিখে ফেললেন, দ্বিতীয় ভাগে যেন আপনার কমপ্লিট একটা পেজ তৈরি করতে পারেন, সেই দক্ষতা যেন আপনাদের অর্জন হয়, সেই ব্যাপারে আমি ইনশাল্লাহ আপনাদের ক্লাসে বিস্তারিত বলবো। তো প্রশ্নোত্তর পর্ব যাব, তার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আপনারা এতক্ষণ ধরে ক্লাস দেখেছেন এবং যারা ভিডিও রেকর্ড ভিডিও দেখছেন তারাও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই ক্লাসগুলোতে আপনারা সরাসরি লাইভে থেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনাদের মনের আকাঙ্ক্ষা কিংবা যে জানার জায়গা থেকে আপনারা নোট করে নিয়ে এসে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আমার জ্ঞান থেকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই আমি আমন্ত্রণ জানাবো ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে, এবং সেখান থেকে আমরা ইনশাল্লাহ আপনাকে যুক্ত করে নিব। বৃহস্পতিবারের দিন শেখার দিন, বৃহস্পতিবারের দিন আমরা মূলত একসাথে হই এইটা ভেবে যে পুরা সপ্তাহে যেন আমার ডোজ পূর্ণ হয়, এক সপ্তাহের কাজগুলো আমি যেন ভালো করে বুঝতে পারি, শিখতে পারি। তাই বৃহস্পতিবারের দিনটাকে সর্বোচ্চ ব্যবহারের জন্য আমি একদম 10টা থেকে 12টা পর্যন্ত অফিসেই অবস্থান করি। ইভেন আপনাদের সকল ক্লাসে আমি অফিস থেকেই নেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার ঝুড়ি থেকে আপনারা যদি কিছু নিতে চান তাহলে আমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করে রাখবেন, যে ঠিক আছে এটা কি ওইটা কি, এটা কি ওইটা কি, এরকম করে প্রশ্ন করবেন। নাজিবুল্লাহ ভাই যেমন একদম ব্যাক টু ব্যাক প্রশ্ন করলেন, আমি সবগুলোর উত্তর ওনাকে ভালো করে বুঝিয়েছি, দেখিয়েছি। তার মানে আপনারা প্রশ্ন করার সময়ও একটু বিষয় খেয়াল রাখবেন যে আমি যখন প্রশ্নের উত্তর দেই সেটাও বিস্তারিত দেই এবং ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, ধৈর্য সহকারে। তো সেই ক্ষেত্রে আমার ধৈর্য, এনার্জি এবং আপনাকে শেখানোর জন্য যত আন্তরিকতা আছে, আপনার কতটুকু আছে শেখার জন্য সেটা আপনি একটু বিবেচনা করবেন। তাহলে এই কোর্স আপনার জন্য ফলদায়ক হবে, লাভদায়ক হবে এবং আপনি পরবর্তী সময় এটাতে অনেক কিছু করতে পারবেন। আর যদি আপনার কোনো কাজে না দেয় তাহলে আগ্রহ না থাকলে এটা কুইট করে ফেলবেন, মানে এই এত সময় ধরে ক্লাসে থাকার কোনো প্রয়োজন নাই। তাই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আগ্রহী হবেন, সামনের ক্লাসগুলো ভালো করে করবেন এবং আজকের ক্লাসে যা আলোচনা করা হলো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। যারা এখন লাইভে দেখছেন তারাও করবেন এবং যারা
পরে ভিডিওগুলো দেখবেন তারাও প্র্যাকটিস করবেন, ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আসতে থাকবে এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবার এরকম ভিডিও ধারণ করে শুক্রবারের দিন পাবলিশ করার। তো আশা করছি পরের বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।